তো দেখো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি লিখছি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তোমরা তো পড়েইছো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন রকমের টুল আছে, বিভিন্ন রকমের টুল ইউজ করা হয়। যেমন তার মধ্যে তুমি বলতে পারো ওই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস একটা টুল, তারপর হচ্ছে ব্যালেন্স শিট একটা টুল, ঠিক আছে তো? তারপর রেশিও অ্যানালাইসিস একটা টুল, কম্পারেটিভ কমন সাইজ এগুলো একটা টুল। আবার এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টও কিন্তু একটা টুল, তাই তো? তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যতগুলো টুল ইউজ করা তার মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টুল, ঠিক আছে তো? ইম্পর্টেন্ট একটা টুল। তো দেখো, মেনলি থিওরিটিক্যাল পার্ট ফার্স্ট ক্লাসটাও দিয়েছি, ওটা দেখলে তুমি বুঝে যাবে পুরো জিনিস করা আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে না 3 রকমের অ্যাক্টিভিটিস হয়। দেখবে 3 রকমের অ্যাক্টিভিটিস হয়, মাথায় রাখো। প্রথম অ্যাক্টিভিটিসকে বলা হয় ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমার সঙ্গে সঙ্গে লিখবে, পুরো থিওরিটিক্যাল ব্যাপারগুলো মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটাই সিকোয়েন্স হয়, এটাই সিকোয়েন্স হয়। কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে ধরো ওর ইচ্ছা হলো চলো ইনভেস্টিং খুব সোজা আগে ইনভেস্টিং করে নিই, তারপর অপারেটিং করবো, কেটে জিরো বসাবে। মানে তোমার লেভেলে জিরো না বসালেও প্রফেশনাল কোর্সে এটা জিরো। মানে রুল কি বলে? রুল হচ্ছে সবার প্রথম অপারেটিংই করতে হয়। এটা হচ্ছে অর্ডার, অর্ডার 1, এটা অর্ডার 2, এটা অর্ডার 3। এই সিকোয়েন্সই মেনটেন করতে হয়। অর্থাৎ সবার ফার্স্ট করতে হয় অপারেটিং, দেন ইনভেস্টিং, দেন ফিনান্স। লজিক আছে, লজিক আছে, লজিকটা বুঝবে। যে কোনো কোম্পানি যখন মার্কেটে ওপেন হয়, সবার প্রথম ওকে কি করতে হয়? কোম্পানি যখন মার্কেট, ধরো একটা টাটা কোম্পানির কথাই যদি বলি, টাটা কোম্পানি যখন ধরো টাটা কোম্পানি আজকে মার্কেটে লঞ্চ করছে, তাহলে সবার প্রথম ও কি করবে? সবার প্রথম তো টাটা কোম্পানিকে দেখো না, তুমি আজকে নর্মাল ভাবো, তুমি আজকে একটা ব্যবসা শুরু করবে, ব্যবসা শুরু করার সময় ব্যবসা শুরু করতে হলে সবার প্রথম তোমার কি লাগবে? ক্যাপিটাল। তাহলে সবার প্রথম তোমাকে টাকা জোগাড় করতে হবে। আর ফাইন্যান্স এটাই বলে, টাকা জোগাড় করো। কোথা দিয়ে টাকা নিয়ে আসবে? কোম্পানির কথা যদি বলি, কোম্পানি তার টাকা জোগাড় করে কি করে জানো? কোম্পানি মার্কেটে শেয়ার বেচে এবং ডিবেঞ্চার বেচে, বুঝতে পারলে তো? কোম্পানি, তোমরা তো বিজনেস স্টাডিজ পড়েছো, কমার্স পড়েছো বিজনেস স্টাডিজে। তো কোম্পানি, যে কোনো কোম্পানি তার টাকা জোগাড় করে কি করে? ফাইন্যান্স করে কি করে? কোম্পানি তার টাকা জোগাড় করে মার্কেটে বা পাবলিকের কাছে শেয়ার আর ডিবেঞ্চার বেচে। তাহলে সবার প্রথম তোমাকে টাকা জোগাড় করতে হবে, তাই তো? তুমি বলো, তুমি আজকে একটা কোনো একটা বিজনেস করবে, ধরো তুমি একটা মোবাইল ফোনের বিজনেস করবে, তাহলে সবার প্রথম বিজনেস করতে সবার প্রথম কি লাগবে? ক্যাপিটাল। ক্যাপিটাল লাগবে। ধরো তুমি তোমার ঘর থেকে টাকা নিয়ে আসলে, ঘরে যদি সাফিসিয়েন্ট টাকা না থাকে, তখন তুমি বাইরে থেকে ধার দেবে। এটাই হচ্ছে, এটাকে বলা হয় ফাইন্যান্স। স্টুডেন্ট মুখস্থ করে, আমি দেখি, আমি মানে কি বলবো, পাগল হয়ে যায়। স্টুডেন্ট মুখস্থ করে ফাইন্যান্স থেকে কি কি আসে, কিছু মুখস্থ করতে হয় না। কি হয়? তুমি মানে ফাইন্যান্স মানে কি আসে? বিজনেস করতে গেলে সবার প্রথম কি লাগবে? টাকা লাগবে। তো টাকা তুমি কোন কোন জায়গা থেকে নিয়ে আসবে সেটাই নেই। তুমি শেয়ার বেচেও টাকা নিয়ে আসতে পারো, আবার লোনের মাধ্যমেও টাকা নিয়ে আসতে পারো। বেসিক মানে ইনিশিয়াল স্টেজে তুমি এইটুক জানো। তারপর টাইম টু টাইম যত অঙ্ক করবে তত পয়েন্ট আসবে। যদিও ফার্স্ট ভিডিওতে আমি ডিটেলস আরো লিখেছি ফাইন্যান্সে কি কি পয়েন্ট আসে। রাট্টা মারলে হবে না, ওটা ওটা বুঝতে হবে। এই জন্য দেখবে আমি যে ফার্স্ট ভিডিও করেছি সবার প্রথম না, আমি কিছু গল্পই করিনি। সবার প্রথমে একটা একটা তোমাকে অ্যাকাউন্টস দিয়েছি, মানে একটা ফাইনাল অ্যাকাউন্ট করতে দিয়েছি, দেখেছো? তুমি যদি, হ্যাঁ ওটাই তো 11 এর ফাইনাল, অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাকাউন্টের পরের পার্টই হচ্ছে ক্যাশ ফ্লো। তো এই জন্য আমি তোমাকে ফাইনাল অ্যাকাউন্টটা পুরো প্রপারলি মাথায় ঢুকি, তারপর ওখান থেকে ক্যাশ ফ্লো ক্লিয়ার করতে ওটা দেখিয়েছি। তো মেন ব্যাপারটা তুমি বুঝতে পারছো ফাইন্যান্সিং জিনিসটা কি। স্যার টাকা জোগাড় হয়ে গেছে, দেখুন বিজনেসে টাকা চলে এসেছে, এবার কি করো? বিজনেসে টাকা চলে আসলে কি করবে জানো? তুমি নিজেই ভাবো, তুমি একটা মোবাইল ফোনের বিজনেস খুলবে, তোমার টাকার দরকার। তুমি ধরো 50 লাখ টাকা জোগাড় করে ফেলেছো, যেইভাবে হোক টাকা জোগাড় করে, যে তোমার ঘর থেকে টাকা নিয়ে আসো বা বাইরে থেকে লোন করে যাও, 50 লাখ টাকা জোগাড় হলো। এরপর কি করতে হবে? তোমাকে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি তৈরি করতে হবে, হ্যাঁ কি না? ফ্যাক্টরি তৈরি করতে হবে। ফ্যাক্টরি তৈরি হয়ে গেলে তারপর কি করতে হবে? স্যার মেশিন কিনতে হবে।
মেশিন কিনতে হবে, তারপর বলুন না আমি ফার্নিচার কিনতে হবে। না ওয়ার্কার পরে। আমি কি বলছি? সিকোয়েন্স টা বলছি। সবার ১ম টাকা জোগাড় করবে। তারপর ওই টাকাগুলো তোমাকে ফিক্সড অ্যাসেট এ ইনভেস্ট করতে হবে। বোঝা গেল? কি বললাম বুঝতে পারলে? কোথায় ইনভেস্ট করবে? ফিক্সড অ্যাসেটস। তুমি নিজে ভাবো আজ একটা ফোনের দোকান, ফোনের ফ্যাক্টরি খুলবে। তাহলে তুমি টাকা জোগাড় হলো ৳৫০,০০,০০০। তারপর কি করবে? টাকা জোগাড় হলে কি ফোন তৈরি হয়ে যাবে? তাহলে কি করবে স্যার? আমাকে একটা ল্যান্ড কিনতে হবে। ল্যান্ডের উপর বিল্ডিং বানাতে হবে। তারপর স্যার মেশিন কিনে নিয়ে আসতে হবে বাইরে থেকে। ফার্নিচার কিনতে হবে। পরে তো তোমার প্রোডাকশন হবে। তার আগে প্রোডাকশন হবে? তার মানে কি হবে? ১ম এ টাকা জোগাড় করার পর সেই টাকাটা ফিক্সড অ্যাসেট এ ইনভেস্ট করতে হয়। এটাকে বলে ইনভেস্টিং ক্যাশ ফ্লো। বুঝতে পারলে তো? তারপর স্যার হয়ে গেল টাকা জোগাড় হয়ে গেল। আপনার বিল্ডিং তৈরি হয়ে গেল, ফার্নিচার চলে আসলো, মেশিন চলে আসলো। এবার তুমি প্রোডাকশন করো। প্রোডাকশন করা হলো, প্রোডাকশন কমপ্লিট। ফোন তৈরি হয়ে গেল। ফোন তৈরি হওয়ার পর ফোনগুলো কি করবে? বেচবে। এবার ফোনগুলোকে বেচতে হবে। এটা হয়ে গেল অপারেটিং। তাহলে সিকোয়েন্স টা বুঝতে পারলে? কেন ক্যাশ ফ্লো সিকোয়েন্স এরকম হয়েছে? ফাইন্যান্স মানে তুমি তোমার ভাষায় মনে করো, এত মনে রাখতে তুমি তোমার ভাষায় মনে করো। তুমি নিজের ভাষায় বোঝো। বিজনেস স্টার্ট করতে গেলে টাকা জোগাড় করতে হবে। কোন জায়গা থেকে তুমি টাকা জোগাড় করতে পেরেছো এটাকে বলে ফাইন্যান্স। হ্যাঁ, এটা ফিক্সড অ্যাসেট। অপারেটিং মানে তোমার টাকা জোগাড় হয়ে গেল। তারপর তুমি অ্যাসেট এ ইনভেস্ট করে ফেললে। এবার তো তোমাকে ফোন তৈরি করতে হবে, তাই না? এবার তো ফোন তৈরি করবে। অপারেটিং মানে অপারেশন যে কাজকর্মগুলো হয়। তাহলে বোঝা গেল? এটাই তোমার পুরো বইতে এটাই বলেছে। ক্লাস 12 এ আর কি আছে? এই তো দিয়েছে আর কিছু নেই। এটাই সবাই স্টুডেন্টরা মুখস্থ করে। কিছু মুখস্থ করতে হয় না। ঠিক আছে? আচ্ছা। আরেকটা কথা তোমাকে আরেকটা সুন্দর সিস্টেম বলে দিচ্ছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে টাকা আসা যাওয়া। কি বললাম? টাকার আসা আর টাকার যাওয়া। মানে ইনফ্লো কি বললাম? ইনফ্লো আর তাহলে ইনফ্লো মানে বুঝতে পারছো? বলো তো ইনফ্লো মানে কি আসা না যাওয়া? আসা। তাহলে যদি তুমি মনে করো তোমার বিজনেসে টাকা আসছে তাহলে প্লাস। ঠিক আছে? বিজনেসে টাকা আসছে প্লাস আর আউটফ্লো মানে টাকা যাওয়া। টাকা যাচ্ছে তাহলে কি হবে? মাইনাস। ক্লিয়ার? এটুকু তো বুঝতে পারলে? কোন সমস্যা নেই। তাহলে তুমি বলো আমি আচ্ছা ঠিক আছে এখন বলব না অঙ্ক করতে গিয়ে বলব। এত অব্দি বোঝা গেল? এইবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ৩ এ উল্লেখ আছে। কি লিখলাম? AS3 কি লিখলাম এটা? AS3 কখনো বলে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এ উল্লেখ আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 কোথায় উল্লেখ আছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 আচ্ছা। এইবার দেখো। মন দিয়ে শুনবে কিন্তু। এই ক্যাশ ফ্লো করার ২ টো মেথড আছে মেথড। ২ টো মেথডে অঙ্ক করা যায়। কটা মেথড বলি? ২ টো মেথড। কি? একটাকে বলে ডাইরেক্ট মেথড, একটাকে বলা হয় ডাইরেক্ট মেথড আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট মেথড। কি বললাম? একটা মেথড আমি এটাও করিয়েছি। ভালো করে যদি ক্লাস ফলো করো। ১ম এ ফাইনাল অ্যাকাউন্ট করেছি। ফাইনাল অ্যাকাউন্ট করার পর ক্যাশ ফ্লো করেছি ১ম এ ডাইরেক্ট মেথডে, তারপর করেছি ইনডাইরেক্ট মেথডে। ১ম এ করেছি ডাইরেক্ট, তারপর ইনডাইরেক্ট এ করেছি। ঠিক আছে তো? স্যার কোনটা পরীক্ষায় আসে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট মেথড আসার চান্স পরীক্ষায় 99.99% কি বললাম বুঝতে পারলে? তাহলে কোন মেথড পরীক্ষায় আসবে? আর ডাইরেক্ট মেথড পরীক্ষায় আসার চান্স 0.001%। মানে ডাইরেক্ট আসার চান্স নেই। বাট শিখিয়েছি। আসার চান্স নেই বাট শিখিয়েছি। ঠিক আছে তো? এইবার দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিই। এই যে অপারেটিং বের করব না অপারেটিং এক্টিভিটিস, ধরো অপারেটিং এক্টিভিটিস করব। অপারেটিং এক্টিভিটিস এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এর প্রশ্ন ওঠে। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এর প্রশ্ন ওঠে। ঠিক আছে? কিন্তু এটা আমি লিখছি না মুখে বলছি। কিন্তু যদি ইনভেস্টিং এক্টিভিটিস এ যে ডাইরেক্ট সেই ইনডাইরেক্ট। কি বললাম বুঝতে পারলে তো? ইনভেস্টিং এক্টিভিটিস এ ডাইরেক্ট ইনডাইরেক্ট বলে কিছু হয় না। ফিন্যান্সিং এও ডাইরেক্ট ইনডাইরেক্ট বলে কিছু হয় না। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোথায় হয়? অনলি অপারেটিং এ। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি বললাম? মানে
তোমাকে পরীক্ষায় বলে দেবে কোন মেথডে করতে হয়, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, ঠিক আছে? চাপ নিতে হবে তোমাকে। মানে মেনলি বললাম ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মধ্যে ডিফারেন্সটা তৈরি হয় না, সেটা অপারেটর। মানে অপারেটিং অ্যাক্টিভিটিস করার জন্য তুমি কেউ ডাইরেক্ট মেথড দিয়ে অঙ্ক স্টার্ট করতে পারে, কেউ ইনডাইরেক্টলি স্টার্ট করতে পারে, ঠিক আছে তো? কিন্তু ইনভেস্টিং বা ফাইন্যান্সিং এরকম কোনো ব্যাপার হয়ই না, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার হয় না। তো আশা করি বুঝতে পারলে। ও অঙ্ক করতে হতে বুঝতে পারবে। এখন এখন অত কিছু ব্রেনে প্রেশারও নিতে হবে না, এখন অত কিছু প্রেশার নিতে হবে না। ডাইরেক্ট মেথড দেখবি, আমি কালকে যে ভিডিওটা দিয়েছি ওর মধ্যে সুন্দর করা আছে। ডাইরেক্ট মেথড মানে কি দেখা হয় জানো তো? ব্যবসার অপারেশন ডাইরেক্ট নেচারের আইটেম দেখা হয়। কি দেখা হয়? ডাইরেক্ট নেচার। কি বললাম? ডাইরেক্ট। মানে যেমন আমি তোমাকে বলি, আমি যদি তোমাকে একটু বলি ব্যাপারটা, তুমি রেশিও পড়েছিলে না? রেশিও পড়েছো তো? রেশিও। ওখানে একটা রেশিও পড়েছিলে না, অপারেটিং রেশিও? হ্যাঁ? রিভিশন করতে বলেছিলাম না? ওখানে রেশিও বলে অপারেটিং রেশিও। ডাইরেক্ট মেথড কি বলে? ব্যবসার অপারেশন পার্টগুলো এর মধ্যে ফোকাস করে, অপারেশন। বিজনেস অপারেশনের আইটেমগুলো আসবে। যেমন ধরো ডাইরেক্টে কি আসে? বেসিক্যালি তুমি বিজনেস করছো, এর মধ্যে ডাইরেক্ট জিনিসটা কোনটা? ডাইরেক্ট বলতে কোনটা বোঝায়? গুডস কেনা মানে পারচেজ। গুডস কেনা, পারচেজ। তাহলে গুডস বেচা ডাইরেক্ট, সেলস হলো, তাহলে পারচেজ হলো, সেলস হলো, ওয়েজেস হলো, ঠিক আছে? বিভিন্ন রকমের খরচা, এইগুলো সমস্ত ডাইরেক্ট নেচারের আইটেম, বুঝতে পারলে? হ্যাঁ, ডাইরেক্ট নেচারের আইটেম, ডাইরেক্ট। মানে বিজনেস চালাতে গেলে যেই খরচা তোমাকে করতেই হয় তাকে ডাইরেক্ট খরচা বলে। বিজনেস করতে গেলে যে খরচা করতে হবে তাকে ডাইরেক্ট খরচা বলে। মানে এইগুলো বেসিক্যালি এইগুলো আসে। তারপর অঙ্ক করতে, করতে বলবো সব। আর ইনডাইরেক্টটা শুরু হয় না কোথা দিয়ে জানো তো? নেট প্রফিট থেকে শুরু হয়। মানে ডাইরেক্ট মেথড করতে গেলে এইগুলোকে ফোকাস করবে। আর ইনডাইরেক্ট মেথড যদি বলে তখন নেট প্রফিটটাকে টার্গেট নেট প্রফিটকে টার্গেট করতে হবে। এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই। আমি এখন অঙ্ক করছি। একটা করে বইয়ের অঙ্ক আরম্ভ করছি। একটা অঙ্ক দিয়ে বোঝাবো। দেখো, ১ম এ আমি একটা অঙ্ক তুলেছি ১৫ নম্বর অঙ্ক। কালকেও বলছিলাম যেতে, যেতে আমি তোমাকে বলেছিলাম তোমার পরীক্ষায় যখন ক্যাশ ফ্লোর অঙ্ক দেবে ওরা তোমাকে ব্যালেন্স শিট দেবে। কি দেবে? ব্যালেন্স শিট দিয়ে দেবে। ব্যালেন্স শিট, তাই তো? আচ্ছা। দেখো, ফলোইং ইজ দ্য এক্সট্রাক্ট ফ্রম দ্য ব্যালেন্স শিট অফ কেবিসি লিমিটেড। কেবিসি লিমিটেড। দেখতে পাচ্ছ এখানে কি দিয়েছে? ইকুইটি আর লাইবিলিটিস, ঠিক আছে? এখানে দেখো বলছে, প্রথমে বলছে 23 সাল 23 মানে কারেন্ট ইয়ার, তারপর 22 মানে প্রিভিয়াস ইয়ার। সারপ্লাস ব্র্যাকেটে বলেছে কি? ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে তো? ওই তুমি 11 এ যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলে ওখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে না, প্রফিট অ্যান্ড পিএল অ্যাকাউন্ট বলতাম। এখানে আবার পিএল অ্যাকাউন্ট বলে না, এখন পিএল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে। কোম্পানিতে পিএল অ্যাকাউন্ট বলা হয় না। কোম্পানিতে কিন্তু পিএল অ্যাকাউন্ট বলা হয় না। কোম্পানি ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লসের কোনো এক্সিস্টেন্স নেই। ওখানে বলা হয় স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। এ লেখা কিন্তু ভুল করবে না, এগুলো মনে রাখবে। এর উপর নাম্বার কাটবে। আগে আমরা লিখতাম পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন কিন্তু পিএল অ্যাকাউন্ট লিখবে না। মানে পিএল অ্যাকাউন্ট কোথায় লেখা যায় জানো? পার্টনারশিপে পিএল অ্যাকাউন্ট লেখা যায়। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে পিএল অ্যাকাউন্ট লেখা যায়। কিন্তু কোম্পানিতে পিএল অ্যাকাউন্ট লেখা যায় না। কোম্পানির ক্ষেত্রে লিখতে হয় এই কথাটা, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। বোঝা গেল? আরে তুমি তো ব্যালেন্স শিট সেইভাবে করা হয়নি। ব্যালেন্স শিটে অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট তুমি বললে না ব্যালেন্স শিট একটু বাকি আছে, ব্যালেন্স শিটটা করাবো। ব্যালেন্স শিট এগুলো ঠিক আছে? ব্যালেন্স শিট দেখতেই পাচ্ছ এখানে। তুমি বলো না, তুমি যখনই এখানে পরীক্ষায় অঙ্ক করবে না, পরীক্ষায় যে অঙ্ক করবে বা তুমি ধরো বইয়ের অঙ্কগুলো করবে, দেখবে ব্যালেন্স শিটটা কেমন দেবে জানো তো? এরকম দেবে। বুঝতে পারলে? মনে পড়ছে? ওই যে তুমি করালাম না তোমাকে কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট। হ্যাঁ, তো এইভাবে করবে। এরকম ব্যালেন্স শিটকে বলা হয় ভার্টিকাল। এটাকে বলে ভার্টিকাল। তা তোমাকে এটাকে বলা হয় কি? ভার্টিকাল। ঠিক আছে? মনে রাখবে এটা কিন্তু ভার্টিকাল বলা হয়। অর্থাৎ তোমাদের যে ফরম্যাট ব্যালেন্স শিটে সেটা হচ্ছে ভার্টিকাল, হরাইজন্টাল না। হরাইজন্টাল 11 এ করেছে। 11 যে ব্যালেন্স শিট ওটাকে বলতে হরাইজন্টাল। এটা হচ্ছে ভার্টিকাল। ঠিক আছে তো?
আচ্ছা, এই বলেছি 8 লাখ আর 5 লাখ। আচ্ছা ঠিক আছে স্যার। ডিভিডেন্ড পেবেল বলেছে, ডিভিডেন্ড পেবেল 30,000, মানে এত টাকা ডিভিডেন্ড পে করতে হবে। বলছে ডিভিডেন্ড প্রপোজড, মানে ফাইনাল ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 31st March 2022 and 23, 3 lakhs and 3 lakh 50। আচ্ছা ঠিক আছে। প্রিপেয়ার নোট টু শো নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি আইটেম ফর দ্য ইয়ার এন্ডেড। ঠিক আছে, আমি তোমাকে সুন্দর করে বোঝাচ্ছি, মনোযোগ সহকারে শুনবে। ওরা তোমাকে কি বের করতে বলেছে বল? ওরা তোমাকে বের করতে বলেছে প্রফিট বিফোর ট্যাক্স। জাস্ট টার্ম গুলো শুনে রাখো, কি বের করতে বলে তোমাকে? প্রফিট বিফোর ট্যাক্স। এখানে লিখছি, লিখবো পরে, হ্যাঁ লিখি পরে, শোনো না। ভালো করে বুঝবে, কেউ টুকবে না, হ্যাঁ কেউ টুকবে না। আমি তোমাকে 11 এর কথাই বলি, নাই 11 এর কথাই বলি। ব্যালেন্স শিট, এখানে ক্যাপিটাল লিখছি, ঠিক আছে। কোম্পানির ব্যালেন্স শিটে কি হয়, এটা কোম্পানি ব্যালেন্স শিট। কোম্পানি ব্যালেন্স শিটে, এটা তো লাইবিলিটি সাইড, তারা একটু লিখি, লিখে বোঝায়। এটা লাইবিলিটি সাইড আর এটা অ্যাসেট সাইড। এইদিকে কি আসে জানো, এইদিকে আসে শেয়ার ক্যাপিটাল, এইদিকে আসে শেয়ার ক্যাপিটাল। তো তুমি যখন 11 এ ফাইনাল অ্যাকাউন্ট করেছিলে না, ওখানে শুধু ক্যাপিটাল লিখতে, কেন ক্যাপিটাল লিখতে শুধু? ওখানে মালিক থাকতো একজন, তাই তো। কিন্তু কোম্পানির মালিক তো একজন হয় না, লাখ লাখ লোক মালিক হয়। তো লাখ লাখ লোকের নামের জায়গায় শেয়ার কথাটা লিখলাম, বুঝতে পারলে তো? শেয়ার ক্যাপিটাল। এবার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে একটা ঘর হয়, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তুমি যখন ক্লাস 11 এ ফাইনাল অ্যাকাউন্ট করতে, ওখানে কি করতে? ক্যাপিটালের সঙ্গে নেট প্রফিট যোগ করতে, মনে পড়ছে? এখানে, এখানে প্রফিটের যত ভাগ থাকবে সব রিজার্ভের মধ্যে আসে, রিজার্ভের মধ্যে প্রফিট থাকে। তো তার মধ্যে একটা প্রফিট ধরো, প্রফিট অ্যান্ড লস বলেছে, পিএল। ঠিক আছে, পিএল। এইবার তুমি যখনই, যখনই অঙ্ক করবে না পরীক্ষার হলে, পরীক্ষার হলে যখনই অঙ্ক করবে, আর একটা কথা বলে দিই তোমাকে, একটু সুন্দর সুন্দর কথা বলি। এটা তো হলো, এবার ধরো পিএল অ্যাপ্রো, তার আমি তোমাকে না পিএল অ্যাপ্রো করাচ্ছি, এখানে লিখি ট্রেডিং অ্যাকাউন্ট। প্রথম দিন বোঝাচ্ছি, এইগুলোই হচ্ছে প্রথম ভিডিওতে, এইগুলোই দেওয়া আছে, ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এই যে কি বেরোতো, 2 GB বেরোতো, হ্যাঁ কি না? এবার করবো কি, পিএল অ্যাকাউন্ট। সেই জিবিটা এইদিকে লিখতাম বাই জিবি, আর এখানে কি লিখতাম, টু নেট প্রফিট, হ্যাঁ কি না? ঠিক আছে, টু নেট প্রফিট লিখতাম। এরপরে একটা কি করতাম, মনে করো ক্লাস 12 এ ফার্স্ট চ্যাপ্টার করলাম ফান্ডামেন্টাল পিএল অ্যাপ্রো, তাই তো? পিএল অ্যাপ্রো করতাম তো, সেই নেট প্রফিটটা এইদিকে লিখতাম বাই নেট প্রফিট। এইবার দেখো, এখানে কি লিখতাম জানো? এখানে কি লিখতাম মনে পড়ে তো? ব্যালেন্স, ব্যালেন্স, এটা ব্যালেন্স, ব্যালেন্স অফ প্রফিট, এটাকে বলতাম ব্যালেন্স অফ প্রফিট। মানে প্রফিটের যে ব্যালেন্সটা থাকতো না, এই যে টাকাটা বেরোলো না, এই সেই টাকাকে আমি কি লিখি, এখানে হাইলাইট করে দিচ্ছি। পিএল অ্যাপ্রো থেকে যে ব্যালেন্সটা বেরোলো, অর্থাৎ যে ব্যালেন্স প্রফিটটা বেরোলো, এই প্রফিটটাই হচ্ছে এটা। এই যে বুঝতে পারলে ব্যাপারটা কি? পিএল অ্যাপ্রো থেকে যে প্রফিটটা বেরোয়, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে, শোনো না, শোনো শোনো, কারণ জিজ্ঞাসা করছে, বলছি। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে যে আলটিমেট প্রফিটটা বেরোয়, সেই প্রফিটটাই ব্যালেন্সে চলে যায়। দেখো, দেখতে পারলে কি বললাম? এই যে পিএল অ্যাপ্রো থেকে যে ব্যালেন্সটা প্রফিটটা বেরোবে, এই প্রফিটটাই চলে যাবে কোথায়? ব্যালেন্সে। যা শোনো, এখন কোনো কোশ্চেন করতে হচ্ছে, শোনো কথাগুলো শোনো, তাহলে তুমি বুঝতে পারবে ব্যাপারগুলো। তোমাকে, তোমাকে পয়েন্ট টু পয়েন্ট, পার্ট টু পার্ট বুঝতে হবে ব্যাপারটা। কি বললাম বুঝতে পারলে? এখানে বলো কি বললাম। পিএল অ্যাপ্রো থেকে, বলো। পিএল অ্যাপ্রো ব্যালেন্স প্রফিট না, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তো আমরা করলাম না, ফান্ডামেন্টাল পার্টনারশিপ, মনে পড়ছে? পার্টনারদের যে করতাম, লাস্টে করতাম টু শেয়ার অফ প্রফিট, ভাগ করতাম পার্টনারদের মধ্যে। এই যে প্রফিটটা বেরোতো, সেই প্রফিটটা ব্যালেন্স শিটে চলে আসে।
ও তোমাকে পরীক্ষার হলে ব্যালেন্স শিট দেবে, এই পিএল ফিএল কিছু দেবে না। ও তোমাকে পরীক্ষার হলে ব্যালেন্স শিট দেবে, আর ব্যালেন্স শিট একটা প্রফিট দিয়ে দেবে। দেখো এই অঙ্কে দেখো ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিটে দেখে প্রফিট দিয়ে 8 লাখ আর 5 লাখ, কোন প্রফিট দিয়েছে? কোন প্রফিট দিয়েছে স্যার? এই প্রফিটটা দিয়েছে, হ্যাঁ কি না? বলো কোন প্রফিট দিয়েছে? এই প্রফিটটা দিয়েছে, হ্যাঁ কি না? এই প্রফিটটা দিয়েছে। এইবার মাথায় রাখবে, তোমাকে যখন পরীক্ষার হলে অঙ্ক করতে হবে না, তোমাকে যে পরীক্ষার হলে অঙ্ক করতে হবে, তুমি এই প্রফিটটা বের করতে হবে, এই প্রফিট। ঠিক আছে, আমি আরো আরো একটু ভালো করে সুন্দর করে বলে দিচ্ছি, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। এখানে লিখি আমরা প্রভিশন ফর ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এই নেট প্রফিটটা কি বলে জানো? এই ব্যাকেটে লিখে দিচ্ছি, নেট প্রফিটটার ব্যাকেটে লিখবো, এটাকে বলে আফটার ট্যাক্স। আমাদের অ্যাকাউন্টেন্সিতে, কোম্পানি অ্যাকাউন্টসে বিশেষ করে নেট প্রফিট বলতে কোন প্রফিটকে বোঝায়? আফটার ট্যাক্স প্রফিট। এখানে ব্যাকেটে লিখলাম আফটার ট্যাক্স প্রফিট। তাহলে এখানটায় আমি লিখলাম টু প্রফিট বিফোর ট্যাক্স। তো এই যে প্রফিট বিফোর ট্যাক্স বেরোলো, তাই না? এর থেকে ট্যাক্সটা বাদ দেবো, হবে আফটার ট্যাক্স। তো তোমাকে যে কথাগুলো বলছি জাস্ট ফোকাস করো। তোমাকে যে কথাগুলো বলছি ফোকাস করো। এই যে আমি ক্যাশ ফ্লো করবো, ক্যাশ ফ্লো করতে গেলে তোমাকে এটা বের করতে হবে, এইটা বের করতে হবে, এইটা প্রফিট বিফোর ট্যাক্স বের করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, তোমাকে এটা বের করতে হবে। কোনটা বের করতে হবে বলো, কোনটা বের করতে হবে? এটা বের করতে হবে, দেখো কোশ্চেন এটাই বের করতে বলেছে। কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে কোনটা? তোমাকে দিয়ে দিয়েছে কোনটা? এইটা দিয়েছে, এইটা দিয়েছে, এই যে এইটা দেখো, পিএল দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে এখানে আসবো কি করে? তাহলে বলো, জাস্ট কথাগুলো শুনছো তো? খুব সুন্দর, খুব মানে খুব কনসেপচুয়াল ব্যাপার, মানে যারা পুরো বুঝতে চায় তাদের জন্য বলছি। তোমাকে পরীক্ষার হলে এটা দিয়ে দেবে, এটা দিয়ে দেবে, ঠিক আছে? আর এটা মানেই তো এটা, হ্যাঁ কি না? এটা মানেই তো এটা, এটা মানেই এটা তো, এটা। তাহলে তোমাকে দিয়ে দেবে কোনটা? এইটা দিয়ে দেবে। তোমাকে বের করতে হবে কোথায়? এই প্রফিট বিফোর ট্যাক্সে। কি করে করবো স্যার? দেখো, আমি তোমাকে একটু বলে দিচ্ছি। এখানে কি কি আইটেম? ডেবিট দিকে মাথায় রাখবে, ডেবিট দিকে ডিভিডেন্ড আসে, পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে আসে ডিভিডেন্ড, যদি কোনো ডিভিডেন্ড থাকে ডিভিডেন্ড আসে, ঠিক আছে? আর কি থাকবে? রিজার্ভ থাকে, রিজার্ভ থাকে, যদি রিজার্ভ থাকে তাহলে আসে। তাহলে তোমার কি মনে হয় ব্যাপার? আমাকে বোঝাও বা তুমি নিজে বোঝো। এই যে এখানে যে অ্যামাউন্টটা ছিল, তার থেকে এটা আর এটা বাদ দিয়ে এটা হয়েছে, হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে তাহলে আমাকে এটা বলে দেয়নি, এই আইটেমটা বলেন, তাই বলতে পারি। দেখো কি করে দেখাবো, অন্য একটা কালিনী, কালিনী, এই ধরো, ধরো এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি, এটার সাথে এটা যোগ করব আর এটা যোগ করবো, অর্থাৎ তিনটে আইটেম যোগ করলেই এটা হবে, বলতে পারি। তাহলে আমি বলতে পারি যে তিনটে আইটেম যোগ করলে এটা হবে। তুমি বলছো তো, বলো তিনটে আইটেম যোগ করলে এটা হচ্ছে, হ্যাঁ স্যার তিনটে আইটেম যোগ করলে এটা হচ্ছে। তাহলে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাই তো এই অ্যামাউন্টটা, ঠিক তো? তোমাকে সবসময় তোমার পরীক্ষার হলে যা ভ্যালু দেবে, আমি যেইভাবে বলছি এইভাবেই করতে হবে, অন্য কোনোভাবে উপায় নেই করার। তোমাকে সবসময় নিচ থেকে উঠতে হবে। যাই হোক, যেটা বলছি শোনো না, পরে পরে আলোচনা হবে, ওইসব নিয়ে পরে আলোচনা হবে। যখন মাথার মধ্যে অনেক কিছু ব্যাপার ঢুকবে তখন তোমার কোশ্চেন আসবে। এখন ব্যাপারটা বোঝো। আমি কি বলতে পারি? এইটা মানেই তো এটা, হ্যাঁ কি না? কিন্তু আমাকে বের করতে হবে কোনটা? স্যার এটা বের করতে হবে, এটা। তাহলে কি করবো? এই অ্যামাউন্টটার সঙ্গে ট্যাক্স যোগ করলে এটা বেরিয়ে যাবে, ঠিক তো? বইতে কি ফর্মুলা দিয়েছে জানো? দেখো আমি বইতে কি ফর্মুলা দিয়েছে তোমাকে বোঝাচ্ছি। বইতে লিখেছে, দেখো আগে লিখতে হবে না, বইতে লিখেছে নেট প্রফিট, বইতে লিখেছে নেট প্রফিট। এর সাথে বই বলছে আমি ডিভিডেন্ড যোগ করবো, ডিভিডেন্ড। বই বলছে আমি ডিভিডেন্ড যোগ করবো, ঠিক আছে? বই বলছে আমি রিজার্ভ যোগ করবো, ঠিক আছে? বই বলছে আমি ট্যাক্স যোগ করবো। এই তিনটে আইটেম যোগ করলে যেটা বেরোবে, বই বলছে এই তিনটে আইটেম যোগ করলে যেটা বেরোবে তাকে আমি বলবো প্রফিট বিফোর ট্যাক্স। বই বলেছে এটা, বই এটা বলেছে, তুমি বুঝেছো কিনা দেখো না, তুমি বুঝেছো কিনা দেখো না।
তোমার পরীক্ষার হলে কোন প্রফিট দেবে? তোমার পরীক্ষার হলে এটা দিয়ে দেবে। এই দেখো আমি বলছি যেটা দিয়ে দেবে আমি কি লিখবো? এটা দিয়ে দেবে। ডবল লাইন দিয়ে দেখো, ডবল লাইন দিলাম, এটা দিয়ে দেবে পরীক্ষার হলে। এটা তোমাকে পরীক্ষার হলে দিয়ে দেবে। তোমার লাগবে কোনটা? তোমার লাগবে এইটা। তুমি বলো না, নিজে বলো কি করে বের করলে? স্যার আপনি এইটা যোগ করলেন আর এইটা যোগ করলেন, দুটো যোগ করলেন আর আপনি এইটা যোগ করলেন, এই তিনটে যোগ করে তো এটা হলো, হ্যাঁ কি না বলো না? হ্যাঁ কি না একদম পুরো বলবে, কোনো অসুবিধা নেই। এই তিনটে যোগ করে তো এটা হলো। আর যদি তাও অসুবিধা হয় আমি তোমাকে না ফিগার দিয়ে দিই, ফিগার সবচেয়ে বেটার হয়, ফিগার দিয়ে দিই। ধরো এটা ধরো 1,00,000 টাকা দিয়েছে গ্রস প্রফিট, ঠিক আছে? সাপোজ ধরো প্রফিট বিফোর ট্যাক্স বেরিয়েছে তোমার, ধরো প্রফিট বিফোর ট্যাক্স বেরিয়েছে তোমার 90,000 টাকা, ঠিক আছে? ট্যাক্স বেরিয়েছে ধরো 10,000 টাকা, ট্যাক্স 10,000 টাকা, তাহলে এটা কত হলো? 80,000 টাকা। কোনো ডাউট নাই তো? ডাউট নেই তো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন পিএল অ্যাকাউন্ট করতাম না এটা থাকতো না। এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? আমি বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? মাথায় রাখবে, বোঝানোর জন্য লিখলাম, বারবার বলছি। ধরো তোমাকে ধরো 90, তো ধরো এখানে ধরো, এখানে ধরো সাপোজ ধরো এক্সপেন্সেস আছে কত? 10,000, এক্সপেন্স 10,000। তাহলে এই 1,00,000 থেকে 10 বাদ দিয়ে 90, তো সেই 90টা আমি গোল্লা করে দিলাম, পরীক্ষার হলে এরকম থাকে না, জাস্ট আমি বোঝালাম 90। 90 আর 90 থেকে 10 বাদ দিলে কত? 80 হলো, ঠিক আছে? এবার সেই 80টাই তো এইদিকে আসতো। বলো বলো বলো। ধরো ডিভিডেন্ড ধরো আছে 5,000, রিজার্ভ আছে ধরো 25,000, তাহলে কত হচ্ছে? 80 থেকে 30 বাদ দিলে কত হয় বলো? 80 থেকে 30 বাদ দিলে, বলো 80 থেকে 30 বাদ দিলে কত হয়? 50,000। হ্যাঁ কি না? বুঝতে পারলে? এবার এই 50টাই তো এটা, এই 50টাই তো এটা, হ্যাঁ কি না? ও তোমার পরীক্ষার হলে এই 50টা দিবে, তাহলে বলো তোমাকে বের করতে হবে কোনটা? স্যার আমাকে বের করতে হবে এই 90,000 টাকা। কি করে বের করলাম 90? তোমাকে দিয়ে দেবে কোনটা? তোমাকে দিয়ে দেবে এটা। তোমাকে এই 50টা দিয়ে দেবে। তাহলে কি করবো? 50 সাথে স্যার 25 আর 5 যোগ করে কত হলো? 30। 50 30 যোগ করে কত হলো? 80। স্যার 80 সাথে 10 যোগ করে নেবো। তাহলে বুঝতে পারলে আলটিমেটলি গল্পটা কি কি যোগ করতে হয়? তোমাকে যে প্রফিট দিয়ে দেবে তার সাথে কটা আইটেম যোগ করলাম বলো? কটা যোগ করলাম? 3টে। দেখে দেখে বলো না। দেখে দেখে বলো, দেখে দেখে বলো। আমাকে বলো, জোরে জোরে বলো, দেখে দেখে বলো। কি কি আইটেম যোগ করলাম? ব্যাস। আরে এটাই বইতে বলেছে, আর কিছুই না। তুমি তোমার ক্লাস 12 এর অঙ্ক বলছি না, তুমি এর চেয়ে যত উঁচু ক্লাস যাও, পিভিটি বের করার নিয়ম এই তিনটেই, আর এই 3 নম্বর ছাড়া 4 নম্বর বলে কোনো আইটেম হয়ই না, হয়ই না 4 নম্বর আইটেম। তিনটেই আইটেম যোগ করতে হয়। ওরা তোমাকে পরীক্ষার হলে যে প্রফিট বলে দেবে তার সঙ্গে তিনটেই আইটেম যোগ করতে হয়, ডিভিডেন্ড, রিজার্ভ আর ট্যাক্স। আর বাইরে বললাম যে 4 নম্বর আইটেম হয়ই না। কি বললাম? তিনটের বাইরে কোনো আইটেম হয়ই না। আমি তোমাকে বোঝালাম কি করে হলো, কনসেপ্টটা বোঝালাম। তুমি যদি কোনোদিন ভুলে যাও যে না স্যার পিপিটি ভুলে গেছি কি করে বের করতে হয়, তোমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলে কি বললাম? এবার তুমি দেখো অঙ্কটা কি বলেছে। স্যার আমাকে তাহলে সবার প্রথম তোমার কি বলেছে দেখো, তাহলে বলো। এটা ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিটে সারপ্লাস। স্যার সারপ্লাস মানে কি? এটাই প্রফিট অ্যান্ড লস। তোমাকে প্রফিট অ্যান্ড লস দিয়েছে। আর একটা কথা মাথায় রাখবে, তোমার পরীক্ষায় যখন ক্যাশ ফ্লোর অঙ্ক করতে দেবে তখন 2 বছরের অঙ্ক দেবে। ক বছরের দেবে? 2 বছরের দেবে। ক বছরের দেবে? 2 বছরের দেবে, ঠিক আছে? 1 বছরের দেয় না কিন্তু পরীক্ষায়, 2 বছরের অঙ্ক দেবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ নাকি? আর মনের মধ্যে কোনো কোশ্চেন থাকলে চুপ থাকবে না, বলবে। মনের মধ্যে কোশ্চেন থাকলে চুপচাপ থাকবে না। বুঝতে পারছেন না? রেসপন্স না হলে অসুবিধা হবে। দেখো, তোমাকে সবসময় ক্যাশ ফ্লো করতে গেলে 2 বছরের অঙ্ক দেবে। আর তোমার পরীক্ষায় ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ তুমি, ব্যালেন্স শিট ছোট হোক বড় হোক ব্যালেন্স শিট দিয়েছে। ব্যালেন্স শিটে তোমাকে খুঁজতে হবে সবার প্রথম কি? প্রফিট অ্যান্ড লস। এই দেখো প্রফিট অ্যান্ড লস দিয়েছে, দেখিস প্রফিট অ্যান্ড লস দিয়েছে। আগের বছর মানে 22 সাল। 22 সালে কত ছিল বলো? 5 লাখ ছিল তো? 22 সালে 5 লাখ। 23 সালে কত হলো? 8 লাখ। তাহলে তুমি বলো না, আগের বছর ছিল 5 লাখ, এবছর হলো 8 লাখ। তো তোমার প্রফিট হয়েছে না লস হয়েছে? বলো দেখি।
3 লাখ টাকা প্রফিট, হ্যাঁ কি না? তাহলে এটাই খাতায় করবো, আমার সঙ্গে সঙ্গে করবে, হ্যাঁ 1 নম্বর অঙ্কটা। তো তোমাকে বের করতে বলেছে কি প্রফিট বিফোর ট্যাক্স। লিখি, লেখো প্রফিট, লেখো প্রফিট বিফোর ট্যাক্স, এটাই তো বের করতে বলি তোমাকে। প্রফিট বিফোর ট্যাক্স সবার প্রথম কি করে করতে হবে দেখো, আমি লিখছি যেভাবে বলছি সেভাবে লিখতে হয়। ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল, এসপিএল, এসপিএল কত ছিল? ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল স্যার 8 লাখ টাকা ছিল, 8 লাখ। এর থেকে মাইনাস করবো কি ওপেনিং ব্যালেন্স অফ এসপিএল, কত ছিল? 5 লাখ টাকা। তাহলে কত হলো? 3 লাখ টাকা। তুমি নিজে বললে, আমি বলিনি। আগের বছর ছিল 5 লাখ, এখন হলো 8 লাখ। তাহলে আগের বছরের তুলনায় এবছর প্রফিট হয়েছে কি, হ্যাঁ কি না? 3 লাখ টাকা। তো এটাকে বলা হয় নেট প্রফিট, এটাকে বলা হয় নেট প্রফিট। পুরো ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা? নেট প্রফিট 3 লাখ। আর আমি যে আগে যে এক্সাম্পল বললাম, দেখো এক্সাম্পল কি দিয়েছিলাম দেখো, সেটা 50,000 দিয়েছিল। যেটা আমরা 3 লাখ বের করে দিলাম এটা, সেটাই ওরা 50 বলেছিল। বোঝা গেল হ্যাঁ কি না? বলো, বোঝা গেল হ্যাঁ কি না? এইবার আমাকে বের করতে হবে কোনটা? স্যার আপনাকে বের করতে হবে এই আইটেমটা, এইটা তোমাকে বের করতে হবে এইটা। তাহলে কি করব? 3টে আইটেম যোগ করতে হবে, রিজার্ভ, ডিভিডেন্ড আর ট্যাক্স। তাহলে দেখো এখানে কি কি দিয়েছে, রিজার্ভ, ডিভিডেন্ড, ট্যাক্সের মধ্যে কি কি আইটেম দিয়েছে খোঁজো। ডিভিডেন্ড দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে। এই ডিভিডেন্ড পেবেল টেবেল না, এই দেখো মেনলি এই ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টে কি দিয়ে প্রপোজ ডিভিডেন্ড। আর একটা কথা তোমাকে বলে দিই, প্রথম অঙ্কেই বলে দিই, তাহলে আর কোনো পরবর্তী অঙ্ক অসুবিধা হবে না। এখানে লিখছি প্রপোজ ডিভিডেন্ড, কি লিখলাম? প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড। ও তোমার পরীক্ষা হলে 2 বছরের আইটেম দেবে, একটা ওপেনিং দেবে আর একটা ক্লোজিং দেবে, ঠিক আছে? বর্তমানে মানে কারেন্টলি যে রুল এসছে না প্রপোজ ডিভিডেন্ড, আমি বারবার বলছি ভালো করে শুনবে, এখন যে রুল এসছে, আমরা যে অ্যাকাউন্টস করি না, যে কোম্পানি অ্যাকাউন্টস করছি, কোম্পানি অ্যাকাউন্টস কোম্পানির রুল মেনে করতে হয়। তো বর্তমানে যে কোম্পানি যে নতুন রুল এসছে, সেই রুলে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রপোজ ডিভিডেন্ডকে এখন আর লাইবিলিটি বলা হয় না। বলছে প্রপোজ ডিভিডেন্ডকে এখন লাইবিলিটি বলা হয় না। কি বললাম বুঝতে পারলে? না, লাইবিলিটি বলা হয় না, এটা লাইবিলিটি নয়। এখন যে নতুন রুল এসছে প্রপোজ ডিভিডেন্ডকে লাইবিলিটি বলা হয় না। তো যে লাইবিলিটি না, তাহলে সে কি করে ব্যালেন্স শিটে থাকবে? দেখো এখানে প্রপোজ ডিভিডেন্ড দেখো ব্যালেন্স শিটে নেই, দেখতে পাচ্ছ? যদি প্রপোজ ডিভিডেন্ড সত্যি যদি লাইবিলিটি বলা হতো, এখনকার দিনে যদি লাইবিলিটি বলা হতো, তাহলে এই প্রপোজ ডিভিডেন্ড এই ব্যালেন্স শিটের মধ্যে থাকতো। কেন নেই ব্যালেন্স শিটে? কারণ একে এখন আর লাইবিলিটি বলাই হয় না, এটাকে লাইবিলিটি বলাই হয় না প্রপোজ ডিভিডেন্ডকে। রিভাইজড এএস 4 এ এই কথাটা বলে দিয়েছে। রিভাইজড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 4 এ পরিষ্কারভাবে বলা হয়েছে প্রপোজ ডিভিডেন্ডকে এখন আর লাইবিলিটি বলা হয় না। ঠিক আছে তো? তা যে লাইবিলিটি না, সে কি করে ব্যালেন্স শিটে থাকবে? সেই জন্য ব্যালেন্স শিটে নেই। তো প্রপোজ ডিভিডেন্ডের ট্রিটমেন্ট যদি কখনো দেয়, তোমাকে এত সুন্দরভাবে জিনিস বলে দিচ্ছি, যদি কোশ্চেনে ক্লোজিং থাকে, ক্লোজিং ব্যালেন্স যদি থাকে, এটাকে দেখবো না, দেখবো না। বুঝতে পারলে? জাস্ট ইগনোর, ক্লোজিং ব্যালেন্সটাকে জাস্ট ইগনোর করব, জাস্ট ইগনোর, জাস্ট ইগনোর করব। যা খেলা হবে ওপেনিং নিয়ে, যা খেলা হবে ওপেনিং, ওপেনিং নিয়ে যা খেলা হবে, যা খেলা হবে পুরো ওপেনিং নিয়ে হবে, ক্লোজিং এ টাচই করব না, মনেই করব না দিয়েছে। বুঝতে পারলে তো? একদম পুরো মাথার মধ্যে গেঁথে ফেলবে। এই ছোট, ছোট জিনিস তোমার মনে রাখতে হবে। ছোট, ছোট জিনিস তোমাকে জাস্ট, জাস্ট মনে রাখতে হবে, ছোট, ছোট জিনিস। ঠিক আছে তো? বুঝতে পারলে কি বললাম? তাহলে দেখুন এখানে প্রপোজ ডিভিডেন্ড ২ বছর দিয়েছে, একটা 3 লাখ আর একটা 3,50,000। বলো দেখি 3,50,000 টাকে? না, না, কোথায় বললাম? ভালো করে দেখো কি লিখলাম। ক্লোজিংটা কি লেখা আছে? ইগনোর। ওপেনিং কত ছিল? 3,00,000 টাকা। ওপেনিং ছিল কত? 3,00,000 টাকা। ওপেনিং ছিল 3,00,000 টাকা। ঠিক আছে তো? ওপেনিং ছিল 3,00,000 টাকা। এবার দেখো, এবার দেখো। এই যে প্রপোজ ডিভিডেন্ড দেখতে পাচ্ছ তো?
এই প্রপোজ ডিভিডেন্ড কোথায় করেছিল? অ্যাকাউন্টেন্ট যখন অ্যাকাউন্টস এর হিসাব করেছিল না, অ্যাকাউন্টেন্ট যখন অ্যাকাউন্টস এর হিসাব করেছিল, এই ডিভিডেন্ডটা কোথায় নিয়েছিল দেখেছো? ডিভিডেন্ড কোথায় নিয়েছিল দেখেছো? পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি ডিভিডেন্ড জানো ডিভিডেন্ড কারা পায়? বলো দেখি ডিভিডেন্ড কারা পায়? আমি বলে দিচ্ছি শোনো। আজকে আমি টাটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম। যে টাটা কোম্পানি যদি লাভ করে বছরের শেষে, সেই লাভের ভাগ আমাকে একটা দেবে। এটাকেই বলে ডিভিডেন্ড। বুঝতে পারলে তো? লাভের ভাগকে বলা হয় ডিভিডেন্ড। বোঝা গেল কি বোঝা গেল? লাভের ভাগ হচ্ছে ডিভিডেন্ড। তার একটা ভাগ আমাকে এটাকে বলে ডিভিডেন্ড। ঠিক আছে তো? ডিভিডেন্ড দেবে, ডিভিডেন্ড আমার পাওয়ার কথা। কিন্তু ডিভিডেন্ড কারা পায়? শেয়ার হোল্ডাররা পায়। অ্যাকচুয়ালি বলা হয় কি জানো? এই ডিভিডেন্ড না, ডিভিডেন্ড ডিভিডেন্ড কি ধরনের খরচ জানো? এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কি বললাম বুঝতে পারলে? কেন? তুমি বোঝো ব্যাপারটা, বোঝো কনসেপচুয়ালি বোঝো। আমি আমি ধরো টাটা কোম্পানিতে ইনভেস্ট করলাম। ঠিক আছে তো? তো মানে টাটা কোম্পানির দিক থেকে তুমি ভাববে আমি টাটা কোম্পানিতে ইনভেস্ট করলাম। তো টাটা কোম্পানি লাভ করে লাভের ভাগ আমাকে দেবে। তাহলে আমার দিক থেকে একরকমের জিনিস হবে, আর টাটা কোম্পানির দিক থেকে আরেক রকমের জিনিস হবে। তা টাটা কোম্পানি কি বলবে? এই দেখো ওরা তো আমার কোম্পানিতে ইনভেস্ট করেছে, তো ওদের থেকে টাকা নিয়ে বিজনেস করেছে, তো ওদেরকে টাকা দিতে হবে। তো টাটা কোম্পানি কেন টাকা দেবে? টাটা কোম্পানি আমাকে ডিভিডেন্ড কেন দেবে? আমি ওর কোম্পানিতে ইনভেস্ট করেছি, লাভ হয়েছে তাই ডিভিডেন্ড দেবে। তা টাটা কোম্পানির কি এটা কি অপারেটিং খরচ? টাটা কোম্পানি কি এটা ইনভেস্টিং খরচ নাকি টাটা কোম্পানি ফাইন্যান্সিং খরচ? টাটা কোম্পানি এটা কি ধরনের খরচ বলতে পারবে? খরচ তো ৩ রকমের হয়। একটা অপারেটিং হয়, একটা ইনভেস্টিং হয়, আর একটা ফাইন্যান্সিং হয়। টাটা কোম্পানি এই টাকাটা আমাকে কেন দেবে? কেন দেবে টাটা কোম্পানি আমাকে টাকাটা? কারণ টাটা কোম্পানিতে আমি ইনভেস্ট করেছি। টাটা কোম্পানিতে আমি ইনভেস্ট না করলে আমি টাকাটা পেতাম না, পেতাম না। তাহলে টাটা কোম্পানি আমার থেকে টাকা নিয়েছে। তা টাটা কোম্পানি যে আমার থেকে টাকা নিয়েছে সেটা কি খরচ? টাটা কোম্পানি আমার থেকে টাকা নেয় সেটা কি অপারেটিং নাকি ইনভেস্টিং না ফাইন্যান্সিং? তাহলে ফাইন্যান্সিং এর জন্য টাকা নিয়ে ফাইন্যান্সিং এর জন্য যে খরচা করে, এটা কি খরচ? ফাইন্যান্সিং খরচ। একই না? ডিভিডেন্ড যখন পে করা হয় এটাকে বলা হয় ফাইন্যান্সিং খরচ। এটাই বইতে লিখেছে, সারা বইতে। ডিভিডেন্ড পে করলে ফাইন্যান্সিং খরচ হয়। তা ডিভিডেন্ড পে করলে এটা ফাইন্যান্সিং খরচ হয়। কিন্তু আমাদের কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট ও কোথায় দেখিয়েছে জানো? ডিভিডেন্ড পেড স্যার পিএল অ্যাকাউন্টে দেখিয়েছে। ঠিক করেছে না ভুল করেছে? পিএল অ্যাকাউন্টে কি দেখানো উচিত? অনলি অপারেটিং, অনলি অপারেটিং গুডস কেনা আর বেচা দেখানো উচিত। বুঝতে পারলে তো? মানে তোমার ব্যবসা করতে গেলে যেই খরচাগুলো পড়া কম্পালসারি সেটাই দেখানো উচিত পিএল অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টেন্ট এটা দেখিয়ে ভুল করেছে। আমার কথা মনোযোগ সহকারে শুনবে। কোন রকমের কোন অপারেটিং আইটেম পিএল এ দেখানো উচিত। কিন্তু এটা তো অপারেটিং আইটেম নয়। এটা কি আইটেম? এটা ফাইন্যান্সিং আইটেম। ফাইন্যান্সিং আইটেম পিএল অ্যাকাউন্টে দেখানো উচিত নয়। তাহলে অ্যাকাউন্টেন্ট দেখিয়ে ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। তো ভুল করার ফলে প্রফিট কি হয়েছে? বেড়েছে না কমেছে? কমে গেছে। কমে গেছে। যদি যদি ডিভিডেন্ড না দেখাতো, যদি ডিভিডেন্ড না দেখাতো প্রফিট বেড়ে যেত। ডিভিডেন্ড দেখানোর ফলে প্রফিটটা কমে গেছে। এখন প্রফিটটা কি করতে হবে? বাড়াতে হবে, এড করতে হবে। বোঝা গেল কি বললাম? যদি আমি আগেও বহুবার বলেছি, যদি এই ৳৫,০০০ না লিখতো অ্যাকাউন্টে, যদি ৳৫,০০০ না লিখতো তাহলে প্রফিট কি হতো? প্রফিট তো ৫৫ হয়ে যেত। ৳৫,০০০ লেখার ফলে তো ৫০ হয়েছে। তা ৳৫,০০০ লিখে কি ঠিক করেছে না ভুল করেছে? স্যার ভুল করেছে। এই ভুল করার ফলে প্রফিট কি হয়েছে? প্রফিট কমে গেছে। তাহলে এখন ঠিক করতে গেলে কি করতে হবে? প্রফিটটাকে বাড়াতে হবে না? তাহলে কি করব? ডিভিডেন্ডটা এড করতে হবে। বুঝতে পারলে কেন ডিভিডেন্ড এড করতে হয়? এটা বললাম। ডিভিডেন্ড কেন এড করতে হয়? এবার প্রশ্ন হলো স্যার কত টাকা এড করব? কি বলেছি? সবসময় ওপেনিংটা লিখতে হবে। ওপেনিং। ওপেনিং ছিল কত? ৳৩,০০,০০০। ৩,০০,০০০ হয়ে গেল। আর কিছু নেই। এখানে ট্যাক্সও নেই, রিজার্ভও নেই। তাহলে এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ৳৬,০০,০০০। দেখো কোয়েশ্চেনে দেখো ৳৬,০০,০০০ অ্যান্সার দিয়ে দেবে। দেখো। এই দেখো অ্যান্সার দিয়ে গেল ৳৬,০০,০০০ দেখেছো? দেখো ৳৬,০০,০০০ অ্যান্সার দিয়েছি। বলো বুঝতে পারলে তো? কিচ্ছু নেই। না বুঝতে পারলে চিন্তা নেই। আস্তে যত করবে তত বুঝতে পারবে। ১৬ নম্বর অঙ্ক দেখো আরো এক একটা করে পয়েন্ট বাড়বে। সব পয়েন্ট বাড়বে। খুব সুন্দর লাগবে অঙ্কগুলো করতে, ক্যাশ ফ্লো করতে। ১৬ নম্বরটা কি বলেছে? একটা ব্যালেন্স শিট দিয়ে আবার একটু ব্যালেন্স শিট দিয়ে দেখো ব্যালেন্স শিট দিয়েছে। এবার কি দিয়েছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, প্রফিট অ্যান্ড লস আর ডিভিডেন্ড পেবেল। ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস, ডিভিডেন্ড পেবেল।
দেখ ইনফরমেশন কি বলেছে, আচ্ছা কি বের করতে বলেছে তোমাকে, স্যার বের করতে বলে প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে চলো না, আগের অঙ্কটা করলে তো আমার সঙ্গে, এই অঙ্কটা করেছো আমার সঙ্গে, সেকেন্ড অঙ্ক আমার সঙ্গে করো, আগের সঙ্গে লেখা দেখে লেখা একই হবে, দেখো লেখা মুছিনি, লেখা কিন্তু মুছিনি, লেখা এটাই হবে, এর বাইরে হবে না লেখা, এটাই নিয়ম। তা সবার প্রথম কি করবো, কোশ্চেন করে দেখবো কি প্রফিট কত, বলো কোশ্চেন করে বলো প্রফিট কত আছে বলো, প্রফিটের দিকে তাকাও, বলো ব্যালেন্সের দিকে তাকিয়ে বলো প্রফিট কোনটা, এই চারটের মধ্যে প্রফিট কোনটা। হ্যাঁ কি বলছো, ইগুলি সরকারের প্রফিট 250, 450 আর 250, আমি কি বলেছিলাম বলো, আগের বছর প্রফিট কত ছিল আর এই বছর প্রফিট কত বলো, তাহলে প্রফিট হয়েছে না লস হয়েছে, কত টাকা, 2 লাখ টাকা, ব্যাস এটাই লিখবো। প্রথমে লিখবো ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল মানে 4,50,000, আর ওপেনিং কত ছিল 2,50,000, তাহলে বাদ দিয়ে কত হলো 2 লাখ নেট প্রফিট, কোনো ডাউট আছে এটা, ক্লিয়ার হলো এটা। এবার কি বলেছি, এবার কি বলেছিলাম, আমাদের তিনটে আইটেম আছে, একটা ডিভিডেন্ড আসে, রিজার্ভ আসে আর ট্যাক্স, এর বাইরে একটাও আইটেম আসে না। তাহলে খোঁজো এখানে ডিভিডেন্ড কত কত টাকা ছিল, দেখো খোঁজো, বলেছে প্রপোজ ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার ফর দ্য ইয়ার এন্ডেড 2022 and 23, আমি কি বলেছি 23 আসে না, তাহলে 150 নেবো, গোল করলাম যেটা নেবো সেটা নেবো, এটা একটা আসবে, এটা একটা আসবে প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড কত আসবে 150 আসবে, ঠিক আছে। আচ্ছা আর কি স্যার, আর কি স্যার বলবো, এবার দেখো এখানে যে ইন্টেরিয়াম ডিভিডেন্ড, অ্যাকচুয়ালি ডিভিডেন্ড শুধু প্রপোর্শনাল, যত রকমের ডিভিডেন্ড সব নেবে, সব সব কনসিডার করবে। আচ্ছা আমাদের যে অ্যাকাউন্টেন্ট ছিল না, ও কি করেছিল অ্যাকাউন্টেন্ট, ও পিএল অ্যাকাউন্টেন্ট ডেবিটে যত রকমের ডিভিডেন্ড আছে সব নিয়েছিল, একই নিয়ম একই নিয়ম। তাহলে ইন্টেরিয়াম ডিভিডেন্ড, ইন্টেরিয়াম ডিভিডেন্ড কি জানো তো, এটা কি ধরনের ডিভিডেন্ড, এই যেই ডিভিডেন্ড বছরের মাঝখানে দেয় তাকে বলে ইন্টেরিয়াম ডিভিডেন্ড, বছরের মাঝামাঝি সময় যে ডিভিডেন্ড দেওয়া হয়, ঠিক আছে, তাকে বলা হয় ইন্টেরিয়াম ডিভিডেন্ড। আচ্ছা ইন্টেরিয়াম ডিভিডেন্ড কত করে দেখো 50,000 টাকা, তাহলে তুমি বলো আমাদের যে কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট ছিল ও তো প্রফিট অ্যান্ড লস তৈরি করেছিল, প্রফিট অ্যান্ড লসের ডেবিট থেকে ইন্টেরিয়াম ডিভিডেন্ড দেখিয়েছে, তুমি বলো না, তুমি বলো না ডিভিডেন্ড কি দেখানো উচিত, ডিভিডেন্ড কাদের দেওয়া উচিত, শেয়ার হোল্ডারদের, শেয়ার হোল্ডার দেওয়া, শেয়ার হোল্ডারদের যেটা দিই তার জন্য যে খরচা, এটা কি ফাইন্যান্সিং খরচা, ফাইন্যান্সিং খরচাকে পিএল এ দেখানো উচিত না, তো দেখানোর ফলে ভুল করেছে, ভুল করার ফলে আমার কি হয়েছে, ভুল করে নিয়ে নিয়েছি, প্রফিট কমে গেছে বাড়াতে হবে, তাহলে এটাও অ্যাড করতে হবে, 1.5 লাখ, 1.5 লাখও অ্যাড, 50,000ও অ্যাড, বোঝা গেল, তাহলে এটাও অ্যাড হলো, এটাও অ্যাড হলো, কোনো ডাউট আছে এখানে এখন পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো ডাউট নেই নিশ্চয়ই। এইবার দেখো দুটো পয়েন্ট হলো তো, এবার দেখো এই যে এখানে এটা কি লেখা আছে পড়ো দেখি, এটা কি লেখা 10%, 10% তো, 10% মানে জানো এই 10% মানে কি, 10% মানে আমি তোমাকে বলেছি শোনো, মন দিয়ে শোনো, আমি তোমাকে একটা কথা বলছি শোনো, কোম্পানিতে না কোম্পানির মালিক দুজন হয়, একটা ইকুইটি হয় আর একটা প্রেফারেন্স হয়, একটা ইকুইটি হয় একটা প্রেফারেন্স হয়, তুমি নিশ্চয়ই পড়েছো বিজনেস স্টাডিজে, আগে পড়েছো ক্লাস 11-এ, ইকুইটি শেয়ারের সাথে প্রেফারেন্স শেয়ার পার্থক্য ছিল, আমাদের তো মনে 7 চ্যাপ্টার 7-এ ছিল তোমাদের, ঠিক আছে বিজনেস স্টাডিজে, ইকুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ারের ডিফারেন্স, দেখো ইকুইটি শেয়ার হোল্ডাররা কত পার্সেন্ট ডিভিডেন্ড পায়, তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে ইকুইটি শেয়ার হোল্ডাররা কত পার্সেন্ট ডিভিডেন্ড পায়, তোমার অ্যান্সার কি হবে, বলে স্যার এরকম কোনো নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ হয় না, ইকুইটি শেয়ার হোল্ডারদের কোনো ফিক্সড পার্সেন্টেজ হয় না ডিভিডেন্ডে, বুঝতে পারছো কি বলছি, হ্যাঁ তুমি তোমার ছিল তো ক্লাস 11-এ বিজনেস স্টাডিজ, ওখানে এই কোশ্চেনটা পড়েছিলে, দেখো মনে করার চেষ্টা করো, ইকুইটি শেয়ারের সঙ্গে প্রেফারেন্স শেয়ার ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রেফারেন্স শেয়ার, ওখানে ছিল, ইকুইটি শেয়ার হোল্ডাররা কোনো ফিক্সড রেটে ডিভিডেন্ড পায় না, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ফিক্সড রেটে ডিভিডেন্ড দিতে হয়, ফিক্সড ডিভিডেন্ড দিতে হয়, হ্যাঁ বলো, হ্যাঁ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ফিক্সড ডিভিডেন্ড দিতে হয়, দেখো ব্যবসায় যদি লাভ হয়, ব্যবসায় যদি লাভ হয়, অ্যাকচুয়ালি ইকুইটি শেয়ার হোল্ডাররা সবাইকে টাকা দেবে, সবাইকে টাকা দেওয়ার পর যদি কিছু বাঁচে তখনই ওরা ডিভিডেন্ড, কারণ ইকুইটি শেয়ার হোল্ডাররা কোম্পানির মেন মালিক, ঠিক আছে কোম্পানির মেন মালিক,
তো কোম্পানির যে মেন মালিক হয় সে কি করবে? সবাইকে টাকা দেবে, টাকা মেটানোর পর যদি কোনো টাকা পয়সা বেঁচে থাকে তখনই ও নেবে। ইকুইটি শেয়ার হোল্ডারে কোনো ডিভিডেন্ড হয় না, কোনো বছর প্রচুর পার্সেন্টেজ হতে পারে, আবার কোনো বছর ডিভিডেন্ড পেলোই না, এরকম হতে পারে। কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড দিতে হবে। বোঝা গেল কি বলছি? তো এখানে কত 10% ডিভিডেন্ড দিতে হবে। তো ক্যাপিটাল কত ছিল দেখো, ক্যাপিটাল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল স্যার 5 লাখ টাকা। তো 5 লাখের 10% সরি 5 লাখ, হ্যাঁ 5 লাখ। 5 লাখের 10% কত হয়? বলো, বলো, বলো। 50,000, 50,000 টাকা ডিভিডেন্ড দিতে হবে। আবার ওই একই কথা ডিভিডেন্ড, আবার একই কথা বলছি ডিভিডেন্ড, ডিভিডেন্ড কোথায় দেখিয়েছে অ্যাকাউন্টে? পিএল এর টেবিলে দেখিয়েছে। অ্যাকাউন্টেন্ট ডিভিডেন্ড পিএল এর টেবিলে দেখিয়েছে। এখন তুমি বলতে পারো, স্যার আপনি কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন দেখিয়েছে? আমি বলছি দেখিয়েছে। আমি বলছি যখনই ওরা ওরা তোমাকে বলে দেবে, দেখো অ্যাকচুয়ালি কি বললাম, এই আইটেমগুলো অ্যাকাউন্টেন্ট দেখায় পিএল এ, এইগুলো দেখায় পিএল এ, ঠিক আছে তো? তো এইগুলো পিএল এ দেখিয়েছে। কেননা এই যে তোমাকে যেখানে নেট প্রফিট বের করে দিয়েছে না 4.5 লাখ আর 2,50,000, ওই ডিভিডেন্ড বাদ দেওয়ার পরই করেছে, ঠিক আছে তো? তো যখন অ্যাকাউন্টেন্ট ফাইনাল অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট তৈরি করবে, যত রকমের ডিভিডেন্ড থাকে সব পিএল এ দেখায়, এটা পিএল এ দেখায়, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে ওই একই কথা, তাহলে কি হবে? এটাও যোগ হবে, হ্যাঁ কি না? তা যত ডিভিডেন্ড সব যোগ হয়ে গেল। চলো লেখো, তাহলে কি লিখবো এখানে? একটা করে লিখবো। লেখো, প্রথমে লেখো প্রপোজ ডিভিডেন্ড, লেখো প্রপোজ ডিভিডেন্ড। হ্যাঁ, আলাদা আলাদা না। প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড কত ছিল? 1.5 লাখ টাকা না 1,50,000? 1,50,000। ইন্টিরিয়াম ডিভিডেন্ড, আর কি ছিল? প্রেফারেন্স ডিভিডেন্ড, 5 লাখের 10%, 50,000, শেষ। 2 লাখ আর 2 লাখ, 4 লাখ, 4,50,000 শেষ। এটা হলো পিবিটি। তাহলে এক একটা করে আইটেম দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? একটা করে আইটেম তুমি যত অঙ্ক করবে তত বুঝতে পারবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি আমাদের যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট থাকে, ঠিক আছে, যে কোম্পানি অ্যাকাউন্টেন্ট থাকে তার কাজ কি? তার কাজ হচ্ছে প্রফিট বের করা, প্রফিট অ্যান্ড লস তৈরি করে দেওয়া। তো প্রফিট অ্যান্ড লস যখন তৈরি করছে, যত খরচা শুধু পিএল এ দেখাবে। তো ডিভিডেন্ড এক ধরনের খরচায় পিএল এ দেখিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তী সময় যখন এটা অ্যানালাইসিস করা হয় না, তখন অ্যানালাইসিসে দেখা যায় যে না, এটা কোম্পানির খরচা মানলাম, এটা কোম্পানির খরচা, কিন্তু কাদের খরচা? এটা কোম্পানির কোন ধরনের খরচ? কোম্পানির 3 ধরনের খরচ হয়, একটা অপারেটিং খরচ, একটা ইনভেস্টিং খরচ, একটা ফিনান্সিং খরচ, ঠিক আছে? এটা হচ্ছে কোম্পানির ফিনান্সিং খরচ, বুঝতে পারলে তো? মানে অ্যাকাউন্টেন্ট যে পিএল এর টেবিল থেকে ডিভিডেন্ড দিতে এটা ভুল করেনি, কিন্তু ক্যাশ ফ্লোর দিক থেকে যদি দেখা হয় তাহলে ভুল। কি বললাম বুঝতে পারলে? ক্যাশ ফ্লোর দিক থেকে ভুল। যেমন কিছুক্ষণ পরে আমি পড়াবো ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন তো তুমি করেছো, পিএল এর ডেবিটেই দেখাতো, এটাই তো নিয়ম। কিন্তু আবার ক্যাশ ফ্লোর দিক থেকে বলছে পিএল ডেপ্রিসিয়েশন পিএল এ দেখানো উচিত নয়, বুঝতে পারলে? কিছু মানে কিছু কিছু মানে কনসেপ্টের নলেজ আছে, সেই নলেজ তোমাকে বুঝতে হবে। মানে অ্যাকাউন্টেন্ট যখন প্রফিট অ্যান্ড লস তৈরি করছে, ভুল করেনি কিছু অ্যাকাউন্টে, ঠিক আছে তো? এটা এটা তো করি নরমালি, অ্যাকচুয়াল নেট প্রফিট করতে গেলে এগুলো দেখাতেই হয়। কিন্তু আমি এটা অ্যানালাইসিস করছি, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করছি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কেন করা হয়? ধরো কোন অ্যাক্টিভিটিস থেকে কি এসছে এটা জানতে হবে, বুঝতে পারলে তো? কোন অ্যাক্টিভিটিস থেকে কি এসছে এটা আমাকে তোমাকে জানতে হবে। পুরো অ্যাকাউন্টেন্ট যে যে অ্যাকাউন্টসটা করেছে, ও তো 3টে অ্যাক্টিভিটিসই একটা ঘরে বসিয়ে দিয়েছে, বুঝতে পারলে তো? কিন্তু আমাকে সবকটা অ্যাক্টিভিটিস আলাদা আলাদা করে বের করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? আরো ডিটেলস বুঝিয়েছি, ভিডিওতে দেখবে, পুরো ডিটেলসে বুঝিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি। অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারটা, ধরো আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ বলছি। ধরো তুমি ধরো একটা ব্যবসা করেছো, ব্যবসা করে তুমি 50 লাখ টাকা গুডস বিক্রি করে 50 লাখ টাকা পেয়েছো, গুডস বিক্রি করে 50 লাখ টাকা পেয়েছো, ঠিক আছে? সাপোজ। আর ওই গুডস গুলোর জন্য কিনতে বা খরচা, বিভিন্ন খরচা 30 লাখ টাকা। তুমি বলো 50 লাখ টাকা গুডস বেচে পেয়েছো, 30 লাখ টাকা খরচা, তো তোর লাভ কত হলো? 20 লাখ টাকা।
তাহলে পুরো লাভ, আর মনে করছি ব্যবসা পুরো ক্যাশে হয়, পুরো ক্যাশে হয়, কোনো ধার হয় না। তাহলে 20,00,000 পুরো ক্যাশে থাকা উচিত, তাই তো? কিন্তু দেখা গেল ক্যাশে 20,00,000 এর জায়গায় 15,00,000 আছে। এবার কোম্পানিতে যারা টাকা পয়সা দেয়, তারা বলবে না যে তোমার 20,00,000 থাকা উচিত, তোমার কেন 15,00,000 আছে, 5,00,000 কেন শর্ট আছে, লাগবে না? বলবে না? কি? 5,00,000 শর্ট আছে কেন? এই কারণের জন্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়। তখনই বেরোবে কেন 5,00,000 শর্ট বেরিয়েছে। বোঝা গেছে কি বললাম? এই শর্ট কেন বেরিয়েছে এটা জানার জন্য তোমাকে ক্যাশ ফ্লোর সাহায্য নিতে হবে। বুঝতে পারলে? তাহলে ক্যাশ ফ্লো তোমাকে বলে দেবে কেন 5,00,000 শর্ট বেরোচ্ছে। বুঝতে পারলে তো? কেউ টাকা পয়সা খায়নি। কিন্তু আমাদের কোম্পানি যারা ইনভেস্টমেন্ট করে, শেয়ার হোল্ডাররা, ইনভেস্টররা, ওরা সব জানতে চায়। সব জানতে চায়। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে। ৩ নম্বর, এগুলো সব বলেছি, এগুলো দেখবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একদম ইজি আছে, ১৭ টা। দেখো ১৭ টা তো মুখোমুখি হচ্ছে, দেখো ১৭ অঙ্কটা দেখো, ১৭ অঙ্কটা দেখো, আরম্ভ করো। কি বলছে? ইক্যুইটি শেয়ার ক্যাপিটাল শুরু শেষ দিয়েছে। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বলে দিয়েছে ১০,০০,০০০, ১০,০০,০০০। আর এই দেখো, এবার কি বলেছে? দেখো সারপ্লাস, এই অঙ্কটা পারবে নিশ্চয়ই, করো, আরম্ভ করো। দেখো না, এর মধ্যে করে দিচ্ছি, এর মধ্যে করে দিচ্ছি আমি ৩ নম্বর। তো কত ছিল? ক্লোজিং ছিল 25,00,000, নাকি না? আর ওপেনিং কত ছিল? 7,00,000। ওপেনিং ছিল 7,00,000। তো 25,00,000 থেকে 7,00,000 বাদ দিলে কত হয়? 18,00,000। এবার এর সাথে কি যোগ করব? ওই ইন্টিরিয়াম ডিভিডেন্ড। কত বলেছে? 1,00,000। দেখো অ্যাডজাস্টমেন্টে বলেছিল 1,00,000। আর কি বলেছি? প্রেফারেন্স ডিভিডেন্ড। তাহলে প্রেফারেন্স 8% কত হবে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল 10,00,000, 10,00,000 এর 8% 80,000 টাকা। 18 আর 1 19, 19,80,000। হ্যালো? ফোনে জল নেই। নেই, নেই। হুম। হুম। তাহলে হয়ে গেল অ্যান্সার 19,80,000। এটা তোমার পিবিটি বেরিয়ে গেল। তাহলে এতক্ষণ সব ডিভিডেন্ড নিয়ে আলোচনা করা হলো, ডিভিডেন্ড। ঠিক আছে? এতক্ষণ কি নিয়ে আলোচনা করা? ডিভিডেন্ড নিয়ে।
তো 18 নম্বর আমরা দেখি কি বলেছে। ট্রান্সফার টু রিজার্ভ। এবার রিজার্ভ বললাম না আমরা 3টে আইটেম যোগ করতে হয় নেট প্রফিটের সঙ্গে, ডিভিডেন্ড, রিজার্ভ আর ট্যাক্স। এবার রিজার্ভ এসছে, দেখো প্রথমে ডিভিডেন্ড দিয়ে 3টে অঙ্ক হলো, এবার রিজার্ভ দিয়ে 3টে অঙ্ক, তারপর ট্যাক্স দিয়ে 3টে অঙ্ক। এইভাবে রেডি করেছে কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলেছে, বলছে from the following information for the year end 31 March 2023 calculate net profit before tax। আর একই পিপিটি বের করতে বলে, দেখো প্রথমে পিএল এর ওপেনিং বলে দিয়েছে, ক্লোজিং বলে দিয়েছে। দেখো না আগের বছর মাইনাস, দেখো 2 লাখ টাকা ব্যাকেট আছে না, ব্যাকেট দেখেছো তো, ব্যাকেট মানে লস, ব্যাকেট মানে লস। তো আগের বছর তোমার লস ছিল 2 লাখ টাকা, আর এবছর লাভ, এবছর প্রফিট হয়েছে কত, 5,40,000। বলতে পারবে আগের বছর 2 লাখ টাকা লস, আগের বছর 2 লাখ টাকা লস, আর এবছর 5,40,000 টাকা প্রফিট, তাহলে আলটিমেটলি লাভ হয়েছে না লস হয়েছে বলো দেখি। কত টাকা, কত টাকা, কত টাকা? আগের বছর 2 লাখ টাকা লস ছিল আর এবছর 5,40,000 প্রফিট হয়েছে, তাহলে লাভ কত হলো? তাহলে কত হচ্ছে বলো? ঠিক 7,40,000, একদম ঠিক। প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার এন্ড 23 or 22। আমি কি শিখেছিলাম, কারেন্ট ইয়ার আসে না, মানে এই বছর আসে না, তাহলে এটা আসবে, তাহলে এটা আসবে প্রপোজ ডিভিডেন্ড। কি করবো, এটা যোগ করতে হয়, বলেছিলাম যোগ করতে হয়। ক্লোজিংটা নিলাম না, ওপেনিং নিলাম তো, তাহলে 2,10,000 যোগ করবো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার দেখো ট্রান্সফার টু রিজার্ভ। এই দেখো কি শিখিয়েছিলাম, আমাদের যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট ছিল, ভালো করে দেখবে, যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট ছিল ওর রিজার্ভের টাকা 25,000 টাকা সরিয়েছিল। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি করছো, কিসের অঙ্ক করছো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, ক্যাশ আসা আর যাওয়া, তাই তো, ক্যাশ আসা আর যাওয়া, ঠিক আছে। এবার রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ, তুমি বলো, তুমি আমাকে বোঝাও, রিজার্ভ ট্রান্সফার টু রিজার্ভ মানে রিজার্ভে টাকা সরিয়ে রেখেছো। আমার কথাটা মন দিয়ে শুনবে, রিজার্ভে টাকা সরিয়ে রাখলে তুমি কি এই টাকাটা কাউকে দাও? রিজার্ভ মানে, আমি তোমাকে একটা গল্প বলছি, তুমি ধরো একটা ব্যবসা করছো, তুমি একটা বিজনেস করছো, এবার দোকান ঘর আছে, বিজনেস আছে, সেখানে একটা তুমি একটা বাক্স রেখেছো, বাক্স, একটা বাক্স রেখেছো, বক্স রেখেছো, ওর মধ্যে তুমি প্রতি বছর যা যা টাকা কামাও কিছু কিছু করে টাকা সরিয়ে রাখে। দেখবে অনেকে বাড়িতে না ঘট রাখে, ঘট, ঘট বোঝো, মানে অনেকে আগেকার দিনে খুব রাখতো ঘট, আগেকার দিনে একটা ঘট রাখতো, কেমন হতো ঘটটা, যে টাকা পয়সা সরিয়ে রাখতো, তাহলে টাকা পয়সা কি কাউকে পেমেন্ট করতো? ঘরের টাকা ঘরেই তো থাকতো, ঘরের টাকা তো ঘরেই থাকতো। ধরো না, ধরো আমি তোমাকে কি বলছি, ধরো তোমার তোমার বিজনেস, ধরো একটা ক্যাশ বাক্স আছে, এর ক্যাশ বাক্সে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, যেই টাকা দিয়ে টাকা ঢুকলে এর মধ্যে আসে, টাকা বেরোলে এখান থেকে বেরিয়ে যায়। তো এখান থেকে তুমি ধরো 1,00,000 টাকা বের করলে, 1,00,000 টাকা ক্যাশ বাক্স থেকে 1,00,000 টাকা বের করে, এরকম একটা ঘট আছে, ঘট, এই ঘটে 1,00,000 টাকা ফেল। স্যার ঘরটা কোথায় আছে? ঘরটা তোমার দোকানের মধ্যেই আছে, এই টাকাটা কাউকে দিচ্ছ না। তুমি কি টাকাটা কাউকে পেমেন্ট করছো, নাকি তোমার তোমার দোকানের মধ্যেই আর একটা জায়গা থেকে টাকা বের করে আরেকটা জায়গায় রাখছো? ব্যাস, তো কাউকে টাকা পেমেন্টই করছো না। তা টাকা যদি কাউকে পেমেন্ট না করে খরচা হয়, হয় খরচা, তা তোমার ঘরেই রেখেছো। তাহলে অ্যাকাউন্ট এখানে কি বলছে, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলছি, তুমি রিজার্ভে টাকা ট্রান্সফার করেছো, তুমি বিএল এর ডেবিটে দেখিয়ে দাও, আদৌ কি তোমার ক্যাশ টাকা বেরিয়েছে? যদি ক্যাশ না বেরো, কি করে খরচা দেখাও? ঠিক আছে তো, আমার কথাটা বোঝা গেল কি বলতে চাইলাম? এই দেখো এখানে, এখানে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে অ্যাকাউন্টেন্ট দেখে যে ট্রান্সফার টু রিজার্ভ। তো এবার চার্টার অ্যাকাউন্টেন্ট এসে কি বলেছে, বলছে যে না, এটা তুমি দেখাতে পারো না, কারণ তুমি এখানে সেই আইটেমই দেখাবে যদি তোমার ব্যবসা থেকে টাকা বের করো, মানে কাউকে যদি তুমি টাকা দাও। তুমি কি কাউকে টাকা দিয়েছো, বলো না, কাউকে টাকা দিয়েছো? তো কাউকে টাকা দাওনি, কাউকে টাকা দাওনি, তো তুমি পিএল এ ডেবিটে দেখিয়েছো কেন? ভুল করেছো তুমি দেখিয়ে। তার মানে এটা কি, এই যে পিএল অ্যাকাউন্টে ডেবিট যে রিজার্ভ দেখিয়েছেন, এটাকে কি রিজার্ভ বলে জানো? এটাকে কি বলে? এটাকে বলে নন ক্যাশ। কি বলে? নন ক্যাশ। কি লিখলাম? নন ক্যাশ এক্সপেন্সেস। মানে বুঝতে পারলে? নন ক্যাশ এক্সপেন্স মানে যেখানে কোনো ক্যাশ খরচ নয়। এটা ক্যাশ খরচ নয়। বোঝা গেল? আমি তোমাকে আরেকটা ছোট্ট একটা উদাহরণ বলি।
তুমি একটা ফোন কিনেছো, যে ফোনে এখন ধরো ক্লাস করছো, ফোন কিনেছো। তো ফোন ধরো, সাপোজ ধরো আমি মানলাম তুমি একটা ফোন ৩০,০০০ টাকা দিয়ে কিনেছো। তাহলে ফোনটা কিনে নাও ৩০,০০০ টাকা দিয়ে। তাহলে ফোনটা ৩০,০০০ টাকা দিয়ে কিনেছো। ধরো ধরো এটা তো ২০২৫ সাল, সাপোজ ধরো ২০২৪ সালের ফোন কিনেছিল। ৩০,০০০ টাকা দিয়ে ফোনটা কিনেছিল। তা ফোনটা ২০২৪ সাল পুরো ইউজ করলে। তো ইউজ করলে তার উপর কি হয়? ডেপ্রিসিয়েশন হয়। এবার ধরো সাপোজ ধরো আমি মানলাম ২০২৪ সালে তুমি ফোনটা ইউজ করলে, ধরো ৩০ কিনেছিলে, তুমি ধরো ৫,০০০ টাকার ফোন ইউজ করলে, তাই তো? তাহলে এখন ফোনের ভ্যালু কত পড়ে আছে? ২৫,০০০ টাকা। হ্যাঁ কি না? ২৫,০০০ টাকা। তাহলে তুমি তো ৫,০০০ টাকার ফোন ইউজ করে ফেললে। হ্যাঁ কি না? ৫,০০০ টাকার ফোন ইউজ করলে তো? ইউজ করলে। তাহলে তুমি ৫,০০০ টাকা কোথায় লিখতে? ডেপ্রিসিয়েশন পিএল এর ডেবিটে লিখতে। হ্যাঁ কি না? পিএল এর ডেবিটে লিখতে। তুমি বলো এই ৫,০০০ টাকা কি তুমি কাউকে দিয়েছো? ফোনের দোকানদারকে কি ৫,০০০ টাকা দিয়ে এসেছিলে নাকি? তাহলে তাহলে তুমি কি পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখে দিলে ঠিক করেছিলে? অ্যাকচুয়ালি উচিত। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তোমাকে এই নলেজটা দিচ্ছে। এটা কি ঠিক? না স্যার, এটাও ঠিক নয়। তুমি তো কাউকে পেমেন্টই করোনি। তাহলে তুমি কেন ডেবিট দিকে লিখেছো? তুমি যদি কাউকে পেমেন্ট করো তাহলে তুমি লেখো। তুমি তো কাউকে পেমেন্টই করোনি। না স্যার, কাউকে পেমেন্ট করি। এটা কি ধরনের খরচ জানো? এটা নন ক্যাশ এক্সপেন্সেস, নন ক্যাশ। বুঝতে পারলে নন ক্যাশ কাকে বলে? দেখো নন ক্যাশ কাকে বলে? যদি যদি তুমি কাউকে টাকা দেওই নি, তুমি কাউকে টাকা দাওনি, অথচ তুমি খরচা রেখে দিয়েছো, এটা কি খরচা? ক্যাশ খরচা নাকি নন ক্যাশ? নন ক্যাশ খরচা। যেমন ধরো স্যালারি পেড, এটা ক্যাশ খরচা। এটা বোঝো। ওয়েজেস পেড, স্যার ক্যাশ খরচা। কমিশন পেড ক্যাশ খরচা। রেন্ট পেড ক্যাশ খরচা। বুঝতে পারছো ক্যাশ খরচা কাকে বলে? ডেপ্রিসিয়েশন কি ক্যাশ খরচা? না স্যার, নন ক্যাশ। তাহলে একই রকমের রিজার্ভ, রিজার্ভ ক্যাশ খরচা? কাউকে টাকাই দাওনি তুমি। তুমি টাকাই দাওনি। এটা কি করে ক্যাশ খরচা হবে? নন ক্যাশ খরচা। তো কি বলছি জানো? যে আমাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা এনালাইজ ওরা বলছে কোন রকমের নন ক্যাশ খরচা তুমি পিএল অ্যাকাউন্টে নিতে পারো না। বোঝা গেল? তাহলে তুমি এটা নিয়ে ঠিক করেছো না ভুল করেছো? ভুল করেছো। তাহলে ঠিক করতে গেলে কি করতে? যোগ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে এখানে কি করতে হবে। তাহলে ট্রান্সফার টু রিজার্ভ কি করতে হবে? যোগ করতে হবে। এটা প্লাস করতে হবে, প্লাস। হয়ে গেল। স্যার তারপরটা বলুন। আচ্ছা, আমার কথা মন দিয়ে শুনবে। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো জাস্ট শুনবে, বুঝবে, রিপ্লাই করবে। ট্যাক্স পে। আচ্ছা, ট্যাক্স আমরা কাদেরকে পে করব? জানো ট্যাক্স কাকে পে করি? গভর্নমেন্টকে ট্যাক্স পে করি, সরকারকে ট্যাক্স পে করব। কিন্তু ট্যাক্স পে করি। এখন তুমি স্যার এই দেখো ট্যাক্স কোথায় বলবো? এই দেখো ট্যাক্স কোথায় গেল? ট্যাক্স, এই দেখো ট্যাক্স। আমি তোমাকে কি বলি? ট্যাক্স পেড। আচ্ছা, ট্যাক্স পেড করলে অ্যাকাউন্টেন্ট পিএল অ্যাকাউন্টেন্ট ডেবিট দিকে দেখিয়েছে। বলো দেখি ঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ, কাউকে না কাউকে তো দিচ্ছ। ট্যাক্স তোমার পকেট থেকে টাকা বেরোচ্ছে। পকেট থেকে টাকা বেরোচ্ছে। দেখো আমি তোমাকে গল্পটা বলি, সুন্দর গল্প বলি, সুন্দর গল্প। ট্যাক্স পেইড। সরকার বলল, তুমি বিজনেস করেছো, তোমার কোম্পানি ভালো রান করেছে, ভালো বিজনেস করেছে, প্রফিট করেছে, তাও ট্যাক্স দাও। তুমি ট্যাক্স দিয়ে দিলে। হ্যাঁ স্যার, পকেট থেকে টাকা বের করে ট্যাক্স দিলাম। তা আমি তো টাকা দিয়েছি। টাকা দিয়েছি। আর আমি তো টাকা দিয়েছি। এমন তো না যে আগের মতন আমি টাকা রেখে দিয়েছি সরিয়ে। না, না। টাকা তো পেমেন্ট করেছি। হ্যাঁ স্যার। তাহলে ঠিক এটা পিএল অ্যাকাউন্টে ডেবিট থেকে লেখা হচ্ছে। কোন ভুল নেই। ট্যাক্স পেড তো কি ধরনের খরচ? অপারেটিং খরচ। স্যার কেন অপারেটিং খরচ? আরে তুমি ব্যবসা করলে ট্যাক্স দেবে, ব্যবসা বন্ধ করলে ট্যাক্স দেবে না। এটা অপারেটিং খরচ। ঠিক আছে, ঠিক আছে। ট্যাক্স পেড লিখতে পারো তুমি। কোন ভুল নেই। ট্যাক্স পেড ঠিক। অ্যাকাউন্টেন্টকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে তুমি ট্যাক্স পেড পিএল এর ডেবিট লিখে ঠিক করেছো। কোন ভুল করোনি। এখানে কোন ভুল নেই। কিন্তু এখানে কোথায় ট্যাক্স পেড লেখা? এটা তো প্রভিশন ফর ট্যাক্স। কি লেখা আছে এটা? প্রভিশন ফর ট্যাক্স। ট্যাক্স ঠিক আছে, কোন ভুল নেই। সিএ বলেছে কোন ভুল নেই। কিন্তু তুমি প্রভিশন ফর ট্যাক্স লিখলে কেন? এখন তো বলে স্যার প্রভিশন ফর ট্যাক্স মানে, প্রভিশন ফর ট্যাক্স মানে কি জানো তো? তুমি তুমি নেক্সট ইয়ারে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তুমি ব্যবসা করছো তো নেক্সট ইয়ার তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তুমি এই বছর তুমি জানো যে নেক্সট ইয়ার গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। এই বছর তুমি ট্যাক্সের টাকা সরিয়ে রেখেছো। কি বললাম? ট্যাক্সের টাকা সরিয়ে রেখেছো। আচ্ছা, ট্যাক্সের টাকা সরিয়ে রাখো, কাউকে দিয়েছো টাকাটা? না, পরের বছর দেবে। তাহলে তো এটা লেখা উচিত নয়। তো সিএ বলেছে তুমি টাকা সরালে তো হবে না। ওই একই গল্প টাকা সরাচ্ছ। একই তো গল্প। কি বুঝলে? একই তো গল্প। গল্পটা বুঝতে পারলে তো? ট্যাক্স এর টাকা সরিয়েছো। না, 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 এটা মানব না। এটা উচিত নয়। তুমিও ট্যাক্স পেড করো, ঠিক আছে মেনে নিলাম। তো ট্যাক্স এর টাকা সরিয়ে রেখেছো। তো ট্যাক্স এর টাকা সরিয়ে রেখেছো। এটা ভুল করেছো। এটা লেখা উচিত নয়। তুমি লেখার ফলে, কারণ ট্যাক্স এর টাকা সরালে তোমার টাকা আসে মানে ক্যাশ আসে বা যায়। তুমি ট্যাক্স এর টাকা সরিয়ে রেখেছো। তোমার ব্যবসা থেকে ক্যাশ আসছে না যাচ্ছে? কিছুই হচ্ছে না। কেন কিছু হচ্ছে না? ট্যাক্স এর টাকা সরিয়ে তুমি দোকানের মধ্যেই রেখে দিয়েছো।
দোকান থেকে তো টাকা বেরোচ্ছে না, দোকানেই তো টাকা আছে। তো বুঝতে পারলে তো? তাহলে অ্যাকাউন্টেন্ট ভুল করেছে এটা লিখে। এটা লেখার ফলে কি হয়েছে? প্রফিটটা কি হয়েছে? প্রফিটটা স্যার এটা লেখার ফলে প্রফিটটা কমে গেছে, এখন বাড়াতে হবে। তাহলে প্রভিশন ফর ট্যাক্স এড করতে হবে। তাহলে বুঝতে পারলে তো? তাহলে বুঝে গেলে কি করতে হবে? চলো, চলো এটা করে দিই। তাহলে চলো। নিয়ম কি? ক্লোজিং। ক্লোজিং ছিল 5,40,000 লেখো। ক্লোজিং ছিল 5,40,000। ওপেনিং কত ছিল? ওপেনিং ওপেনিং ছিল 2,00,000 মাইনাস 2,00,000। বুঝতে পারবে তো এটা একবার 7,40,000 কি করে হচ্ছে? নেট প্রফিট। ইন্টেরিয়ম ডিভিডেন্ড কত ছিল বলো? এবার তো বললাম না। ইন্টেরিয়ম ডিভিডেন্ড ছিল কি কোশ্চেনে? না, প্রপোজ ডিভিডেন্ড ছিল। প্রপোজ ডিভিডেন্ড। ইন্টেরিয়ম ডিভিডেন্ড লিখো। স্কুলেতেই চ্যাপ্টারটা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো করবে। স্কুলে দুটো দুটো করে অঙ্ক করলে শেষ তো হবে। প্রপোজ ডিভিডেন্ড 3,15,000। না কেন 3,15,000? আমি ভুল দেখেছি। টু টু টেন হবে, 210 হবে। ভুল দেখেছি, ভুল দেখেছি। 210, 2,10,000। প্রেফারেন্স ডিভিডেন্ড তো নেই এই অঙ্কে। এই অঙ্কে প্রেফারেন্স ডিভিডেন্ট নেই। ট্রান্সফার টু রিজার্ভ আছে। তাহলে তুমি কিন্তু অঙ্ক ভুলে যাচ্ছ। পুরোনো অঙ্ক রিভিশন না করলে হবে না কিন্তু। তো রেশিও ভুলে গেছো, এগুলো বললে তো হবে না, রিভিশন করতে হবে। ট্রান্সফার টু রিজার্ভ কত? 1,50,000 টাকা, 1,50,000। ঠিক আছে তো? তারপর কি হচ্ছে? প্রভিশন ফর ট্যাক্স 2,30,000। আজকে আজকে আমি কালকে যে ক্যাশ ফ্লো যে ফার্স্ট ভিডিওটা দিচ্ছি ওটা আরেকবার দেখো। তোমার অনেক ক্লিয়ার হয়ে যাবে আজকের পর। এইগুলো করার পর আজকে অনেকটা জিনিস বুঝতে পারবে, আরো ব্যাপার আরো সুন্দর বুঝতে পারবে। প্রভিশন আজকের মধ্যে শেষ করে ফেলবে পারলে। আজকের মধ্যে পারলে শেষ করে ফেলবে ওটা। আর খাতায় নোটিং করবে। 7,00,000, 7,00,000 আর 2,00,000 হচ্ছে। তার মানে ভুল করে একটা শূন্য বেশি লিখে দিয়েছি। 7,00,000 আর 2,00,000 9,00,000, 9,00,000 আর 1,00,000 10,00,000, 10,00,000 আর 2,00,000 12,00,000, 12,80,000, 12,90,000, 13,30,000। ব্যাস মিলে গেছে। আচ্ছা হলো। লাস্ট অঙ্ক করাচ্ছি একটা অঙ্ক। লাস্ট অঙ্ক, এরপর অঙ্কটা করাচ্ছি। কতটা হলো এটা? 19টা করাচ্ছি, 19। বলছে কি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ইয়ার এন্ড 31st March 2023 ক্যালকুলেট নেট প্রফিট বিফোর ট্যাক্স এন্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেমস। স্কুলের সঙ্গে হয়তো ঠিক করে পাল্লা দিয়ে না করতে পারলেও এক একটা করে ধরে ধরে আমি শেষ করতে পারবো। মানে যেহেতু সবকটা অঙ্ক ক্লাসে করিয়ে দিচ্ছি, ধরে 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 একটু টাইম লাগবে, টাইম নিয়ে করতে হবে। শিখতে হবে না, ফটাফট করে আমি করি তাহলে সমস্যা হয়ে যাবে, তাই না? তোমার যদি মনে হয়, মানে আমি এটা তো করাচ্ছি ক্যাশ ফ্লো সামনে বসে কর, তোমার যদি মনে হয় না অ্যাডমিশন আছে, স্কুলে পরীক্ষায় আছে, তুমি চাও আমার কাছে অ্যাডমিশনের প্রচুর প্রচুর ক্লাস করা আছে। প্রচুর ক্লাস করা আছে অ্যাডমিশনের। বা চেঞ্জ ইন পিএসআর সব অঙ্ক করা আছে। তুমি যদি মনে করো ঠিক আছে, চেঞ্জ ইন পিএসআর পাঠাবো, তুমি আগে ক্যাশ ফ্লো আগে এটা করতে দাও, কারণ এরপরে তো ক্যাশ ফ্লো করবো, আমি চেঞ্জ ইন পিএসআর পাঠিয়ে দেবো। হুম। তাহলে কি তোমার চেঞ্জ ইন পিএসআর টা করতে পারো, ওগুলো করতে পারো। আমার সব করা সমস্ত চ্যাপ্টার। আমার অ্যাডমিশনে কটা ক্লাস করা আছে না, শুধু অ্যাডমিশন হবে পার্টনার 35টা ক্লাস করা আছে। মানে কত অঙ্ক, প্রচুর অঙ্ক করা আছে ক্যাশ মানে তোমার কি বলবো অ্যাডমিশন অফ পার্টনারে, রিটায়ারমেন্ট অফ পার্টনার এত ক্লাস করে, ডিজলিউশনে তোমাদের কত ক্লাস করা আছে, প্রচুর অঙ্ক করা আছে। তোমার বাইরে কোশ্চেন থাকেই না, যা যা কোশ্চেন সেট করেছি।
দেখো এখানে কি বলছে 19, সাম নাম্বার 19 কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2023 ক্যালকুলেট নেট প্রফিট বিফোর ট্যাক্স। ওই বলেছে আবার নেট প্রফিট বিফোর ট্যাক্স। আচ্ছা একটু অঙ্ক করার পর মাথায় এসছে বিফোর ট্যাক্স বের করার রুলটা কি হলো, মানে কি কি করলাম বলো দেখি, মনে করতে থাকো না, ভুলভাল বলো। ব্যাস, এর বাইরে একটাও আসে না। যত করবে মনে পড়বে, ঠিক আছে, মনে পড়বে। আচ্ছা দেখো কি বলেছে তাহলে এখানে খোঁজো, এখানে খোঁজো ওপেনিং কত, স্যার ওপেনিং 2 লাখ আর ক্লোজিং 6,72,000, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা আরম্ভ করো, অঙ্ক করতে করতে থাকো। লেখো এটা কত নম্বর অঙ্কটা বললাম, 19 তাই না, 19। লেখো ক্লোজিং ব্যালেন্স অফ এসপিএল কত, 6,72,000। এর থেকে মাইনাস করবো কি, ওপেনিং ব্যালেন্স অফ এসপিএল কত ছিল, 2 লাখ, তাহলে বাদ দিয়ে হয়ে গেল নেট প্রফিট 4,72,000। এর সাথে তুমি বললে তিনটে আইটেম অ্যাড করতে হবে, দেখি তিনটে আইটেম আছে কিনা। ট্রান্সফার টু রিজার্ভ নিয়ে নাও 2 লাখ, ট্রান্সফার টু রিজার্ভ 2 লাখ নিয়ে নাও। যত পড়বে নামগুলো তোমার মাথায় আসবে, ঠিক আছে। ট্রান্সফার টু রিজার্ভ 2 লাখ, তারপর কি প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য প্রিভিয়াস ইয়ার, এই দেখো প্রিভিয়াস ইয়ার বলে দিয়েছে, প্রিভিয়াস ইয়ার 1 লাখ, প্রিভিয়াস ইয়ারই নিই 1 লাখ 80 নেব। লেখো প্রপোজ ডিভিডেন্ড 1 লাখ 80। নেক্সট কি বলেছে, ইন্টেরিয়াম ডিভিডেন্ড, এটাও চলে আসে, এটা বলার অপেক্ষা রাখে না, 1 লাখ 34। তারপর কি বলেছে, প্রভিশন ফর ট্যাক্স, আগেরটাই বললাম তাই না, প্রভিশন ফর ট্যাক্স এটাও তো চলে আসবে, লেখো প্রভিশন ফর ট্যাক্স 2 লাখ। তাহলে আজকের ক্লাসে আমি কি করালাম, আজকের ক্লাসে মেনলি করালাম ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্রফিট বিফোর ট্যাক্স একটা ভাইটাল একটা টার্ম, এই প্রফিট বিফোর ট্যাক্স কি করে ক্যালকুলেশন করতে হয় এটা শেখালাম আজকের ক্লাসে, প্রফিট বিফোর ট্যাক্স শেখালাম, ঠিক আছে। আর এটাই মেন জিনিস। অ্যাকচুয়ালি জানো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সবচেয়ে টাফেস্ট জিনিস হচ্ছে এই অপারেটিং, মানে মানে এই অপারেটিং। তুমি কিন্তু অপারেটিং অলরেডি স্টার্ট করে দিয়েছো। এই অপারেটিং ক্যাশ ফ্লো যখন করবো না, সবার প্রথম লিখতে হয় পিবিটি, কি বললাম, অপারেটিং ক্যাশ ফ্লো করতে গেলে সবার প্রথম কি করতে হয়, পিবিটি। আর পিবিটি সবার প্রথম করতে হয়, এটাই হচ্ছে পিবিটি, বের করে দেখিয়ে দিলাম কি করে করতে হয়। সব করে যোগ করো, বলো বলো, ওটা পরে বলছো, ওটা পরে আগে এটুকু দেখো না, আগে এটুকু দেখো। এটাই হচ্ছে 11,96,000, ঠিক আছে। হ্যাঁ, এই ট্যাক্স পেড না, মানে পিবিটি করতে আসে না, ট্যাক্স পেড পিবিটি করার সময় আসে না, পিবিটি করতে আসে না, মানে প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করতে ইনকাম ট্যাক্স পেড আসে না, ঠিক আছে। ইনকাম ট্যাক্স পেড মানে কি, ইনকাম ট্যাক্স পেড মানে কি, ইনকাম ট্যাক্স পে করছো, আচ্ছা পে করলে টাকা আসছে না যাচ্ছে, তাহলে মাইনাস হবে তো, শিওর, শিওর মাইনাস হবে, শিওর মাইনাস হবে, সেটা কোথায় মাইনাস হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন করবো ওখানে মাইনাস হবে। ওখানে অপারেটিং ক্যাশ ফ্লো বলে একটা ঘর হয়, অপারেটিং অ্যাক্টিভিটিস বলে একটা ঘর হয়, সেই অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় মাইনাস করবো, যখন অঙ্ক করবো তখন বলবো। কিন্তু আমাকে যেহেতু অঙ্কে পিবিটি বের করতে বলেছে, তাই পিবিটিতে এটা আসে না, এটা পিবিটিতে আসে না, এটা কোথায় আসে না, পিবিটিতে আসে না, কোথায় আসে না, পিবিটিতে আসে না। ব্যাস, হয়ে গেল 19টা অঙ্ক হয়ে গেল। পরের দিন বাকি করবো। অনেকগুলো অঙ্ক, কতগুলো অঙ্ক আছে দেখছি, বইলে কতগুলো অঙ্ক দিয়েছে, 60টা দিয়েছে, 60খানা অঙ্ক দিয়েছে। তাহলে আমি এখন কত নম্বর করলাম বলো, 19 নম্বর অঙ্ক, এই ছোট ছোট অঙ্ক, এই ছোট ছোট অঙ্ক করলেই বড় অঙ্কে যেতে পারো, ঠিক আছে। অপারেটিং এখনো সেইভাবে স্টার্ট হয়নি, অপারেটিং যে স্টার্ট হবে না, কত নম্বর থেকে, মানে অপারেটিং এর একটা পার্ট,
স্টার্ট হয়নি বলবো না, স্টার্ট হয়নি বলবো না, স্টার্ট হয়েছে। এটা একটা ছোট একটা পার্ট পয়েন্ট। মেইনলি অপারেটিং পাবো কোথায় জানো? মেইনলি অপারেটিং এর আইটেম আমি পুরো পাবো, পুরো ফুল ফেজ অপারেটিং এর অঙ্ক পাবো। শুধু অপারেটিং ফুল ফেজ পাবো ধরো 24 নম্বর থেকে। 24-25 ওখান থেকে ফুল ফেজ অপারেটিং, ফুল ফেজ 24 থেকে। বুঝতে পারলে? ওরা কি শিখিয়েছে এখানে প্রথমে পুরো অপারেটিং ধরো 24-25-30টা মতন অপারেটিং এর অঙ্ক দিয়েছে। তারপর কিছু ইনভেস্টিং, তারপর ফিন্যান্সিং, তারপর একবারে গোটা অঙ্ক, গোটা। তবে আমার মতে বলে গোটা অঙ্ক দেবে না, তোমাদের আলাদা আলাদাই দেবে। আলাদা আলাদাই দেবে, ঠিক আছে? আলাদা আলাদাই দেবে। দেখছি এই বই থেকে কোশ্চেন পেপার দিয়েছে। এই যে পরীক্ষার হলে সিবিএসসি বোর্ডে 2023 তে কেমন দিয়েছিল? বলেছিল তুমি অপারেটিং, তুমি ইনভেস্টিং করো আর ফাইন্যান্সিং করো। বুঝতে পারলে তো? মানে গোটা দেয় না, গোটা দেয় না। হ্যাঁ, বাবা! অনেক অঙ্ক দিয়েছিল পরীক্ষায়। 2023 সালে ক্যাশ ফ্লো থেকে ২ টো অঙ্ক দিয়েছে দেখছি। একটা অপারেটিং দিয়েছিল পুরো ৬ নাম্বারের আলাদা, আবার ইনভেস্টিং ৬ নাম্বারের আলাদা দিয়েছিল। মানে ভালোই আসে এখান থেকে। ঠিক আছে? তো বলে দিলাম এই তুমি দেখো কিন্তু অঙ্কগুলো দেখো, ভুলে গেলে চলবে না। যা করছো করে ফেলো। ভুলে যাচ্ছ মাঝে, মাঝে ভুলে গেলে চলবে না।